তাহলে তোমার হচ্ছে যে তোমাদের নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কতগুলো হেডিংয়ে পরীক্ষা করা হয়। হ্যাঁ, বলেছিলাম না, প্রথমে হচ্ছে হায়ার ফাংশন, তারপরে হচ্ছে তোমার ক্রেনিয়াল নার্ভ, মোটর সিস্টেম, সেন্সরি সিস্টেম, অটোনমিক সিস্টেম, এরকম 5টা ভিত্তিতে পরীক্ষাগুলো করা হয়। তা হায়ার ফাংশন আমরা আলোচনা করেছিলাম তো, সেগুলো সম্বন্ধে তোমাদের ধারণা আছে। হ্যাঁ, পড়েছো তো, বই থেকে পড়েছো, এই অন্তত এই প্র্যাকটিক্যাল বইটা থেকে পড়েছো তো? না পড়লে পরে হবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, না পড়লে পরে হবে না, পড়তে হবে তোমার কিছুটা। এই যে আমি এই বইটা কেন রিকমেন্ড করছি, যে এইটা সংক্ষেপে দেওয়া আছে। তোমার ম্যাকলিওর, হাচিসন, অমুক তমুক সমস্ত বইয়ে অনেক কিছু দেওয়া আছে, কিন্তু সবগুলো মাথায় মানুষ রাখতে পারে না। হ্যাঁ, আর সবার বুদ্ধিবৃত্তি তো সমান নয়। হ্যাঁ, বুঝতে পেরেছো তো, আমাদের বুদ্ধিশুদ্ধি একটু কম ভারতীয়দের। সেই জন্য প্রথমে এই সমস্ত বইগুলো পড়বে, তারপরে এগুলো জ্ঞান জন্মালে তারপরে ওইগুলো তোমরা পড়তে পারবে। এগুলো কিছুই না জানলে প্রথম দিকে ওগুলো করলে পরে কিছুই হবে না। আর এই জন্য এই সমস্ত এরা সব সিনিয়র লোক, এই দেবাশিস প্রামাণিক, এরা এরকমভাবে এই জন্যই দিয়েছে যাতে এরা মনে রাখতে পারে, পরীক্ষায় পাস করতে পারে, এই জন্য দেওয়া আছে। হায়ার ফাংশন তোমাদের নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, কী কী হেডিংয়ে আমরা হায়ার ফাংশন আমরা দেখেছিলাম, আমরা আলোচনা করেছিলাম, মনে আছে কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছো? তাহলে এখান থেকে দেখে নেবে এটা, বুঝতে পেরেছো? মেন্টাল স্টেট বলেছিলাম না, তারপরে মেমোরি, ইন্টেলিজেন্স। হ্যাঁ, এটা তোমার মোটামুটি তুমি আগে দেখে নেবে। তারপর হচ্ছে ক্রেনিয়াল নার্ভ আমরা আলোচনা করছিলাম, ফার্স্ট ক্রেনিয়াল নার্ভ আলোচনা করেছিলাম না, ফার্স্ট ক্রেনিয়াল নার্ভের ফাংশন করেছিলাম তো। হ্যাঁ, স্মেল কীভাবে টেস্ট করা হয় সেটা তোমাদের করতে হবে। হ্যাঁ, আজকে অন্তত ওইগুলো যদি তুলো থাকে তাহলে তুলো দিয়ে করতে হবে। সেকেন্ড ক্রেনিয়াল নার্ভটা আজকে আলোচনা করে নিচ্ছি। সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ হচ্ছে তোমার হচ্ছে অপটিক নার্ভ। এখানে দেখো 19 পাতা, এখানে এটাতে আছে, 19 পাতাতে দেওয়া আছে না? হ্যাঁ, এটা 20 পাতা, হ্যাঁ এই তো 18-19 পাতায় দেওয়া আছে। এই যে সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ, হ্যাঁ, এটা হচ্ছে অপটিক নার্ভ। এটা জিজ্ঞাসা করে যে এটা কী কী টেস্ট আছে, বলবে এটা হচ্ছে 3টা টেস্ট আছে: অ্যাকুইটি অফ ভিশন, ফিল্ড অফ ভিশন এবং কালার ভিশন। বুঝতে? অ্যাকুইটি অফ ভিশন বলতে কি বোঝা যায়, বাংলা সবাই বুঝতে পারছো নিশ্চয়ই সবাই? হ্যাঁ, অ্যাকুইটি অফ ভিশন বলতে বোঝায় যে যথাযথভাবে জিনিসটাকে বোঝা, মানে সেটা ডিটেইলস। কারণ দূর থেকে যদি আমি এখানে যদি তোমার এখানে রাখি, তাহলে অনেকেই দেখবে যে এখানে যে কিছু লেখা আছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু এখানে এক্স্যাক্ট কী লেখা আছে সেটা পড়া যাচ্ছে না। হ্যাঁ, তার মানে কি, তার মানে অ্যাকুইটি বলতে ওটা যথাযথভাবে বোঝার ক্ষমতা, সেটা হচ্ছে অ্যাকুইটি অফ ভিশন। এখন ডিস্ট্যান্ট ভিশন, নিয়ার ভিশন, এই দুটোর জন্য পরীক্ষা হয়। ডিস্ট্যান্ট ভিশনের জন্য ওই যে চার্ট আছে, স্ট্যান্ডার্ড ভিশন চার্ট, ওইটার সাহায্যে পরীক্ষা করা হয়। হ্যাঁ, ডিস্ট্যান্ট ভিশনে অসুবিধা হলে কি হয়, সাধারণত আমাদের বাসের নাম্বার বা এইগুলো দেখতে অসুবিধা হয়, দূর থেকে কিছু একটা বুঝতে অসুবিধা হয়। আর নিয়ার ভিশনে অসুবিধা হলে বই পড়তে অসুবিধা হয়, এরকম বই পড়তে অসুবিধা হয়। দেখো, এর জন্য রিডিং গ্লাস অনেক সময় দরকার পড়ে, একটা নিডলে থ্রেডিং করতে অসুবিধা হয়, এইগুলো তোমার নিয়ার ভিশনে অসুবিধা হবে। তাহলে এখন 2 ধরনের চার্ট দিয়ে এটা করা হয়। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্ট, বা এগুলো হচ্ছে ডিস্ট্যান্ট ভিশনের জন্য যে চার্ট, এটা করা হয় অ্যাকুইটি অফ ভিশন। তারপরে হচ্ছে ফিল্ড অফ ভিশন, পেরিমেট্রি করলেও বোঝা যায়। আর এখানে ফিঙ্গার পেরিমেট্রিতেই তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে কী করে ফিঙ্গার পেরিমেট্রি করতে হয়, বা কনফ্রন্টেশন পেরিমেট্রি। আর কালার ভিশনের জন্য সিউডো আইসোক্রোমাটিক প্লেট দিয়ে এই টেস্ট করা হয়, বুঝতে পেরেছো? এখন এই তোমার এই যে চার্টটা, যে দুটো চার্ট রয়েছে মনে করো, এবং এই দুটো চার্টই তুমি, এবং এটা কিভাবে টেস্ট করা হয়, যে 6 মিটার দূরে রাখা হয়, অ্যাডিকুয়েট ইলুমিনেশন থাকবে। এর স্ট্যান্ডার্ড না হলেও তোমার ইলুমিনেশন এখানে তোমার দরকার, কন্ট্রাস্ট ঠিকই আছে, এবং এগুলোর যে ভ্যালু সেগুলো তুমি ক্লিনিক্যাল বইয়ে বেশি পাবে, এখানে অতটা উল্লেখ করা নেই, কিন্তু পারফেক্ট মোটা ইলুমিনেশন থাকা দরকার। হ্যাঁ, 6 মিটার দূরে রাখা হয়। হ্যাঁ, 6 মিটার দূরে রাখার কি প্রয়োজন? 6 মিটার দূরে রাখার প্রয়োজন হচ্ছে যে 6 মিটার বা তারও দূরবর্তী কোনো বস্তু থেকে আগত যে আলোকরশ্মি বাস্তব ক্ষেত্রে পরস্পর সমান্তরাল ধরা যায়, এবং তারা উইদাউট অ্যাকোমোডেশন
তারা রেটিনাতে ফোকাস হতে পারে। বুঝতে পারছো তো? রেটিনাতে, এগুলো তো হায়ার সেকেন্ডারি কোর্সের ছিল, স্কুল লেভেলে এগুলো পড়া হয়নি, এগুলো তো পড়া হয়েছে, তো স্কুলে পড়া হয়নি। হ্যাঁ, তারপরে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম সবখানেই তো দেওয়া আছে সব। হ্যাঁ, তারপরে মানে 6 মিটার বা তারও দূরবর্তী বস্তু, যেমন দূর থেকে যেখানে দেখতে পাচ্ছি গাছপালা যা কিছু আমরা দেখা যাচ্ছে, বাড়িঘর, সেখানে অনেক বেশি দূর হতেছে, ওখান থেকে যে রশ্মিগুলো আসছে সেখানে কার্যক্ষেত্রে এগুলো সমান্তরাল ধরা যায়। এবং যে কোনো একটা চোখের ক্ষেত্রে, নর্মাল চোখের ক্ষেত্রে সেটা রেটিনাতে ফোকাসড হয় এবং উইদাউট অ্যাকোমোডেশনের কোনো বা অভিযোজনের কোনো প্রয়োজন পড়ে না। বুঝতে পেরেছো? সেজন্য 6 মিটার দূরে রাখা হয়। আর সাইজগুলো এরকমভাবে দেওয়া আছে, দেখবে 60, 36, 24, হ্যাঁ, তারপরে 18, 12, 9, 6, কোনোটাতে আবার 5ও থাকে, 1, 2, 3, 4, 5, 6 এরকম এটা রোতে আছে। এখন এটা হচ্ছে যে সেটা তাকে পড়তে বলতে হবে। একটা চোখ জোর করে বন্ধ করবে না, 2 চোখ খোলা থাকবে, একটা চোখ কভার করে তারপর সে উপর থেকে পড়ে যাবে, একটু জোরে পড়বে যাতে শোনা যায়। হ্যাঁ, তারপরে পড়বে, যেই লাইন অবধি পড়তে পারবে সেখানে রিপোর্টটা হবে সেই চোখের ক্ষেত্রে স্মল ডি বাই ক্যাপিটাল ডি। স্মল ডি হচ্ছে যে দূরত্বে তাকে রাখা হয়েছে, 6 মিটারের দূরত্বে রাখা হয়েছে, আর ক্যাপিটাল ডি মানে যতটা দূর থেকে নর্মাল লোক দেখতে পাবে। যেমন 60 যেখানে লেখা আছে, যেমন এখানে এ লেখা আছে, এখান থেকে চোখ বন্ধ করে 60 মিটার দূর থেকে একজন লোক এটা পড়তে পারবে, ও এক্স এগুলো ঠিক পড়তে পারবে না। কিন্তু যদি 36 মিটার দূরে রাখা হয় তাহলে পরে সে এ ও এক্স পড়তে পারবে, তার নিচেরগুলো অস্তিত্ব বুঝবে কিন্তু সেগুলো যথাযথ কি সেটা বুঝতে পারবে না। বুঝলে? অ্যাকুইটি মানে হচ্ছে সূক্ষ্মতা, যথাযথভাবে বোঝার ক্ষমতা, সেটা হচ্ছে অ্যাকুইটি। তার জন্য সেভাবে পরীক্ষা করতে হবে। প্রথমে এক চোখ পরীক্ষা করবে, তারপরে অন্য চোখ পরীক্ষা করবে। হ্যাঁ, এরকমভাবে কভার তাকিয়ে থাকবে কিন্তু কভার করে থাকবে, চোখ জোর করে বন্ধ করবে না, তাহলে তার নর্মাল অ্যাকুইটি ফিরে আসতে সময় লাগে একটু, হ্যাঁ, অসুবিধা হয়। তারপরে এইভাবে করে সে দেখবে, দেখে উপর থেকে পড়ে যাবে, যতটা অবধি পড়তে পারছে সেইভাবে তার সেই রিপোর্টটা হবে, এইরকমভাবে পড়ে যাবে। বুঝতে পেরেছি? তাহলে সে পড়ে যাবে এবং সেভাবে রিপোর্ট হবে। যেমন আমি যে 6 মিটার দূরে যদি আমি বসে আছি, তাহলে আমি উপর থেকে 205, 364, 4952 এইটাকে অবধি আমি পড়তে পারছি, তার পরেরগুলো আমার স্পষ্ট হচ্ছে না। তাহলে আমার এখানে স্মল ডিভাই, এখানে হচ্ছে তোমার ওখানে 24 এরকম হবে, রিপোর্ট হবে একটা চোখে। তাহলে অন্য ক্ষেত্রেও এরকম, যেমন এই চোখের ক্ষেত্রে তা আমার রিপোর্টটা একটু হয়তো অন্যরকম হবে বা একই রকম হবে। মনে করো 0205, 364, 4952 এইটুকু অবধি পড়ছি, তারপর এগুলো একটু গুলিয়ে যাচ্ছে। তারপরে সেই জন্য ওইটা হচ্ছে 60, 36, তারপর 18, 12, তাহলে পরে ওটা হচ্ছে 60, 30, 24, 18, তা 24, 18, তাহলে 6/18 এরকম আমার রিপোর্ট হবে। এবার সেই আইতে দেখবে লেখা থাকে বই, অ্যাকুইটি মানে এটা দিয়ে সে বুঝতে পারছে। এটা নির্দিষ্ট কোনো রোগের জন্য নয়, কারণ কমন হচ্ছে মানে রিফ্র্যাক্টিভ এররটাই কমন, সেজন্য ওইটা। তার মানে চোখের যে কোনো রকম রোগে এটা পরিবর্তন হতে পারে। যেমন হিমোগ্লোবিন অসংখ্য রোগে হতে পারে, ওটা একটা ফাইন্ডিং, কিন্তু ওইটাই কিন্তু প্রাথমিক রোগ কিছু নয়। এই হচ্ছে এরকম আর কি, এইটা এরকমভাবে তোমার হতে পারে। এখন আমি যদি এখান থেকে তাকিয়ে আমি 2ও পড়তে না পারি, তখন আমি কি করবো? তখন আমি এগিয়ে যাব। মনে করো 4 মিটার দূর থেকে আমি যদি 2টা পড়তে পারি, তাহলে এখানে স্মল ডিটা হচ্ছে 4 আর ডিনোমিনেটর 60, 4/60 হবে। এভাবে এগিয়ে যদি আমি 1 মিটার দূর থেকে পড়তে পারি, তাহলে 1/60 হবে উপরটা। যদি সেটাও না হয় তাহলে পরে চার্টে কাজ হবে না। তখন ফিঙ্গার কাউন্টিং, হ্যান্ড মুভমেন্ট, পারসেপশন অফ লাইট, নো পারসেপশন অফ লাইট, এরকমভাবে টর্চ দিয়ে তখন সে দেখতে হবে তার আলোর অনুভূতিটা আছেই কিনা। যদি না থাকে তাহলে পরে সেক্ষেত্রে সেরকমভাবেই রিপোর্ট থাকবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, মনে করো একজন যার পারসেপশন অফ লাইট কিছু নেই, তাহলে সেই ক্ষেত্রে তার যদি ক্যাটারাক্ট অপারেশন করে তার খুব বেশি বেনিফিট হবে এরকম আশা করা বৃথা, কিছুটা হলেও হতে পারে। সেই জন্য সেই ক্ষেত্রে সেইভাবে তোমার চিন্তা করতে হবে, তাকে বলতে হবে আপনি অপারেশন করাবেন কি করাবেন না, চিন্তা করে দেখুন আপনার কতটা বেনিফিট হবে, বলা মুশকিল। তবে সে যদি বলেন না আপনি করে দেখুন, তাহলে তারপরে তুমি তার ফলো আপ করে দেখবে তার কিছু হয়েছে কিনা।
বুঝতে পারছো? এটা তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এখন সেইটা হচ্ছে তোমার এটা যে যদি মনে করো আমার কাছে চশমা নেই, তাহলে সেই ক্ষেত্রে আমি পড়তে পারছি না ভালো করে, তাহলে এখন রিফ্র্যাক্টিভ এরারটাকে তো আমাকে করতে হবে, কারেক্ট করে তবে আমার দিতে হবে। যদি চশমা থাকে ভালো, আর না থাকলে পিনহোল অ্যাপারচারের মধ্যে দিয়ে দেখলে আমি একটু ভালো দেখতে পাবো, বা যার যার আছে সে তাহলে সে পিনহোল অ্যাপারচার দিয়ে দেখলে পরে তার অ্যাকুরেসিটা বাড়বে, এবং তখন মানে রিফ্র্যাক্টিভ এররটাকে করে সাইড লাইন করে তুমি রিপোর্টটা দিতে পারবে। সেই জন্য সেই পিনহোল অ্যাপারচারের মধ্যে দিয়ে দেখার ব্যবস্থা আছে। তোমাদের এসব বই সবসময় দেয়নি, তাতে কিছু যায় আসে না। তোমাকে টেস্ট করতে দিলে পরে তোমাকে এইভাবে করতে হবে। যেমন মনে করো যে এই তোমার কত রোল, তোমার হ্যাঁ 40, এখানে বসো তো, এখানে বসো, ওই দিকে তাকিয়ে, ওই দিকে তাকিয়ে বসো। ওই যে এখান থেকে 6 মিটার দূর হবে না, প্রায় 6 মিটারই হবে। হ্যাঁ, এবার তুমি তাকিয়ে থেকে ডান দিকের চোখটা কভার করো। হ্যাঁ, কভার করো, এভাবে কভার করো, উচ্চস্বরে উপর থেকে পড়ে যাও। 2056049526049358। আর একটা যখন পড়বে একটা রো বরাবর ঠিক করে পড়বে। আবার পড়ো 2 হচ্ছে না ঠিক মতন, তারপরে ওইটা তারপরে কত হলো, ওটা 60 36 24 18 12, তাহলে 12 আছে, তাহলে 6/12 হবে লেফট আইয়ের ক্ষেত্রে এর অ্যাকুইটি। বুঝতে পেরেছো? এবার তুমি হ্যাঁ এইভাবে না, এইভাবে কভার করে থাকবে, চাপ দেবে না, চোখে তাকিয়ে থাকবে, শুধু কভার করে থাকবে এরকমভাবে, এই কাপিং করে কভার করে থাকবে। হ্যাঁ, যাকে বলবে তাকে রুমা বেরো। তুমি চোখটা চাপ দিচ্ছ কেন? তুমি কাপ করে রাখতে পারছো না, কনকেভ করে রাখতে পারছো না? এই না বুঝলে তাহলে কি করেছো? তুমি যদি না বুঝো তাহলে তুমি অজ্ঞ লোককে কি বোঝাবে তাহলে? হ্যাঁ, সেগুলো তো প্রায় মানুষ, সাধারণ মানুষ তো প্রায় মানে অ্যানিমালের প্রায় সেম, শুধু পোশাক দিয়ে শুধু সেপারেট করতে হয়, তাদের ইন্টেলেক্ট এত কম থাকে। তাহলে উপর থেকে পড়ে যাও, হ্যাঁ পড়ে যাও, হ্যাঁ হ্যাঁ পড়তে পারছো না, তাহলে যদি না পড়তে, তোমার যে চশমা নেই তো আছে, তাহলে বার করো চশমা, চশমাটা পরো। হ্যাঁ, তারপর বা চোখটা কভার করো, বা চোখটা এরকম কভার করো। হ্যাঁ, পড়ে যাও। হ্যাঁ 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 হচ্ছে না, তাহলে পরে এটা হচ্ছে তোমার 12 অবধি হলো। হ্যাঁ, তাহলে পরে এখানে 6/12 এখানে হলো, আগেরটা থেকে বাড়লো। আগে তো 2টো দাগ অবধি পড়তে, 3টা দাগ অবধি পড়তে পারছি, তাহলে আগে থেকে সেটা কিছুটা বাড়লো সেটা এভাবে। আবার ওই চোখটাও করো, অন্য চোখটাও, হ্যাঁ উপর থেকে পড়ে যাও। হ্যাঁ, এই তার মানে ওইটা পড়তে পেরেছে। তারপরে হচ্ছে 9 অবধি পড়তে পেরেছে, তাহলে পরে 9/60 এরকম হলো। এখন এই যে সাইজটা যে করেছে 6/9 হচ্ছে, হ্যাঁ 6/9 এটা রিপোর্ট হচ্ছে, তাহলে আইডিয়ালি 6/6 হওয়া উচিত ছিল। এখন এখানে প্রপার ইলুমিনেশন নেই, এর জন্য এটা কিছু বলা যাচ্ছে না। হ্যাঁ, এখন এই যে এই যে সাইজগুলো যে করা হয়েছে, এটার উদ্দেশ্যটা হচ্ছে ভিজুয়াল অ্যাঙ্গেল হিসেবে এটা করা হয়েছে। বুঝতে পেরেছো? দূরে রাত্রিবেলা যখন দূরে থেকে একটা গাড়ি আসে, দেখবে অনেক দূরে থাকলে পরে একটা লাইট আসছে, কাছাকাছি যখন আসে তখন বোঝা যায় 2টো হেডলাইট বোঝা যায়। তেমন একটা মিনিমাম সেপারেবল না হলে পরে, সেই অ্যাঙ্গেলটা না হলে পরে সেটা বোঝা যাবে না। চোখের মধ্যে যে কোনটা তৈরি করবে সেটা একটা মিনিমাম অ্যাঙ্গেল না হলে পরে সেটা হবে না। সাধারণত এটা 5 মিনিট এক একটা লেটার, যেমন 2 এর ক্ষেত্রে ওটা যখন 60 মিটার দূরে একটা লোক দাঁড়িয়েছে, তাহলে পরে গোটা লেটারটা আছে 5 মিনিট অ্যাঙ্গেল তৈরি করছে, 5 মিনিট অ্যাঙ্গেল। হ্যাঁ, আর তোমার হচ্ছে আর প্রত্যেকটা পার্ট মানে লাইনগুলো 1 মিনিট অ্যাঙ্গেল তৈরি করছে। এটা যথাযথ যদি না হয় তাহলে পরে সেটা সুস্থ লোকও বুঝতে পারবে না, কি লিখেছে সেটা কনফিউজ করবে, সেজন্য।
এইভাবে করা হয়েছে। আমার কথা বুঝতে পেরেছো তো? তার মানে একজনের সুস্থ লোক যদি সে উপর থেকে শুধু 6 মিটার দূর থেকে যদি 2টা পড়ে, তার মানে বুঝতে পারছো তার অ্যাঙ্গেলটা কত বেশি বাড়ানো দরকার, তাহলে পরে সে বুঝতে পারছে না, তার অ্যাকিউটি নর্মাল থেকে কম আছে। এটা এইভাবে এটা তৈরি হয়েছে, এটা ফিজিওলজিক্যাল বেসিসে এরকমভাবেই তৈরি হয়েছে অ্যাঙ্গেলটা। গোটাটা হচ্ছে 5 মিনিট, তার যে অংশ বিশেষ কম্পোনেন্ট সেগুলো 1 মিনিট অ্যাঙ্গেল তৈরি করছে। বইয়ে দেখবে ছবি দেওয়া আছে, এগুলো টেক্সট বইয়ে ছবি দেওয়া আছে। এখানে ওরা ছবি দেয়নি, কারণ ওরা আশা করেছে যে যারা এটা দেখছে তারা যথেষ্ট বুদ্ধিমান, তারা টেক্সট বই থেকে দেখে নেবে, হ্যাঁ, বা অন্যান্য বই থেকে দেখে নেবে। কারণ যে বলছে তার উপরও কাউকে বিশ্বাস করা উচিত না, বুঝতে পেরেছো? হ্যাঁ, বই থেকে লাইব্রেরি থেকে করে নেবে, বুঝতে পেরেছো? কারোকে বিশ্বাস করা মূর্খামি, মানুষকে বিশ্বাস করলে তো মানুষ প্রতারিত হয়। হ্যাঁ, সেই জন্য কাউকে বিশ্বাস করা, কারোর প্রতি তাকে মানে করা, এগুলো মানুষের নির্বুদ্ধিতার পরিচয়। যাদের জ্ঞান বুদ্ধি আছে তারা দেখবে যে তাদের যন্ত্রের উপরে বিশ্বাস করে, হ্যাঁ তারা, হ্যাঁ তাদের গানে বিশ্বাস করে, লোকের কথার উপরে না, যে তার কাছ থেকে আমার গান পাওয়ারটা বেশি আছে কিনা, হ্যাঁ সেইটা তার উপরে বিশ্বাস করে। তারপরে এই নানা রকম চুক্তি এগুলো হয়, এগুলো প্রায় ব্লাফে পরিণত হয়। দেখুন না, চুক্তি হচ্ছে আবার ভাঙছে, ওগুলো সেরকম। এই জন্য কাউকে বিশ্বাস করাটা হচ্ছে নির্বুদ্ধিতা। কাউকে এই জন্য যাদের কাণ্ডজ্ঞান আছে তারা কাউকে বিশ্বাস করে না। কিন্তু যারা বই পুস্তকে যারা লেখা আছে তারা আমার তুলনায় বুদ্ধিমান, তারা সেগুলো দেখে বার করেছে, সেইগুলো তোমাকে করতে হবে। এই জন্য না পড়লে পড়ানো হয়নি স্যার, অমুক তমুক এই সমস্ত হাবি জাবি কথা, এগুলো অবান্ত। তোমাকে পড়ে নিতে হবে, লাইব্রেরিতে রয়েছে, লাইব্রেরি কার্ড তোমার রয়েছে, তারপর তুমি জানো না, তারপর সেটা তোমারই পড়োনি কেন? তোমাকে কেউ তো বাধা দেয়নি তোমাকে ঢোকার জন্য, সেখানে কেউ বাধা দিয়েছিল যে তোমার, তাহলে তোমাদেরই দোষ, আর কারোর দোষ না। বুঝতে পেরেছেন? এই পরীক্ষার নম্বর হয়েছে, সাজেশন দেওয়ার পরেও যে এই নাম্বারটা হয়েছে, এটা খুব আনন্দদায়ক নয়, কিন্তু যাই হোক, এটা আমি 3 নম্বর গ্রেস দিয়েও এর উপরে তোলা যায়নি। কাজে তোমাদের সতর্ক থাকতে হবে। এখন ইউনিভার্সিটির পরীক্ষা খুব কড়াকড়ি হচ্ছে, সেই জন্য তোমাদের পড়তে হবে। হ্যাঁ, তাহলে এইটা তোমার হলো, বুঝতে পারছো তো? কাজে তুমি এখন দেখো, এই যে চশমাটা খোলো, ওই পিনহোলের মধ্য দিয়ে দেখার চেষ্টা করো। এখানে দেখবে, এখানে দেখা যাচ্ছে কিনা সূক্ষ্ম ছিদ্র, হ্যাঁ সূক্ষ্ম ছিদ্রটা দেখা যাচ্ছে। এই দেখো, একটা চোখ কভার করো, একটা চোখ কভার করো, ওর ভিতর দিয়ে, এর ভিতর দিয়ে দেখার চেষ্টা করো। ওই যেমন 2-5 যেটা লেখা আছে, দেখো তোমার কিছুটা ইম্প্রুভমেন্ট হয় কিনা। হ্যাঁ, এই দেখো 2-5-3-6 পড়ে যাও তো। তাহলে আগে থেকে কিছুটা ইম্প্রুভমেন্ট হয়েছে। এই জন্য পিনহোল অ্যাপারচারের ভিতর দিয়ে গেলে পরে যদি তোমার না থাকে, ছেড়ে দাও এটা, তাহলে তোমার পিনহোল অ্যাপারচারের মধ্য দিয়ে, তাহলে তুমি সেখানে তোমার রিফ্র্যাক্টিভ এররটাকে অ্যাভয়েড করে তাই দিতে হবে। একাধিক রোগ একটা লোকের থাকতে পারে, তার সঙ্গে রিফ্র্যাক্টিভ পার্টটাও থাকতে পারে, সেটাকে অ্যাভয়েড করে সেটা তুমি একটা রিপোর্ট দিলে, তারপর সেটা দেখে আই স্পেশালিস্ট যারা আছে বা তোমরা যখন পরে হবে সেটা বুঝতে পারবে। এই হচ্ছে তোমার নিয়ম। আর নিয়ার ভিশনের জন্য এই জন্য যে কার্ড আছে, এই যে এটা হচ্ছে সেনের চার্ট। হ্যাঁ, এবং যারা মনে করো যে অক্ষর জ্ঞান যাদের হয়নি, এরকম আছে না, এরকম কিছু লোক আছে, বরাবরই মানুষ প্রথমে এর জন্য হিয়ারিংটা গুরুত্বপূর্ণ, বেশি হিয়ারিংটা গুরুত্বপূর্ণ। এর জন্য দেখবে বক্তৃতা লোকে এখনও স্থির করে, দেখাটা সবাই পড়ে, দেখবে বাস স্টেশন সব জায়গায় হিয়ারিংটাই গুরুত্ব দেয় মানুষ, এবং তারপরে এটা এসছে, ভিশনটা তারপরে এসছে। হ্যাঁ, সেই জন্য তোমার এর জন্য এই হিয়ারিংয়ের গুরুত্বটা তোমার এখানে বেশি আছে। আর এই তোমার এই যে এই জন্য তারপরে এটা হচ্ছে যে তোমার নিয়ার ভিশন চার্ট, নিয়ার ভিশনের চার্ট জন্য জেগার কার্ড এটা তোমার বলে, বা এগুলো প্রিন্টার পয়েন্ট সিস্টেম এভাবে দেওয়া আছে। এখানে কতগুলো ভাষায় দেওয়া আছে। একটা চোখ কভার করে নর্মাল যে রিডিং ডিস্টেন্স, মনে করো 20 সেন্টিমিটার বা এরকম, সেরকম তুমি পড়ার চেষ্টা করবে। যেটা ক্ষুদ্রতম যেটা তুমি পড়তে পারবে সেটাই তার রিপোর্ট হবে সেই চোখের ক্ষেত্রে। এইরকমভাবে হবে। যেমন এখানে বাংলাটা দেওয়া নেই, বাংলা দেওয়া নেই, কারণ এরা যারা ছাপিয়েছে তারা ওই বাঙালিদের ইসের মধ্যে গণ্য করেনি, ভাষাটা কোনো ভাষাভাষী গণ্য করেনি, কারণ তারা ইংলিশে গণ্য করেছে। ইংরেজরা এখান দিয়ে ঢুকেছিল তো, হ্যাঁ, পলাশির যুদ্ধ এখানেই হয়েছিল, কারণ ইংরেজদের কাছে এখানকার লোকেরা অনেক আলোকিত, ইংরেজি ভাষাটা খুব ভালো বোঝে।
হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো? এই জন্য বাংলাটা দেয়নি, ওরা অন্য ভাষায় দিয়েছে, দেয়নি। এই জন্য কী করবে? হ্যাঁ হ্যাঁ, তুমি হিন্দি হিন্দি পড়বে, তুমি হিন্দি পড়তে পারো? পড়তে পারো না? এই যে গুজরাটি, কানাডা এই সমস্ত দিয়েছে, এইসব দিয়েছে। হ্যাঁ, মারাঠি, তেলেগু, ওড়িয়া, আসামি এগুলো দিয়েছে। এটা দিয়েছে, তোমাদেরটা এখন বাংলাটা দেয়নি। তার কারণ হচ্ছে যে এখানে তোমার আমি ছাড়া আর কেউ বাংলা, আর সব তো ইংরেজ হয়ে গেছে এখন। তুমি একটা চোখ কভার করো, দেখো তুমি নর্মাল ডিস্টেন্সে রেখে তুমি পড়তে পারো কিনা। হ্যাঁ, লাইট নাও, দেখতে পারো উপরটা পড়তে পারো, কি লেখা আছে? এটা কি কত নম্বরটা পড়লে? উপরটা? হ্যাঁ, তা উপরটাই পড়তে পারছে। যখন ক্ষুদ্রতমটাই পড়তে পারছে, নিচেরগুলি সে পড়তে পারবে। তার মানে সেই চোখের কিন্তু রিপোর্ট হলো N6 এরকম। এবং দেখো ও যা এটা যে পড়ে গেল, প্রত্যেকটা বাক্য পৃথক পৃথক, কারুর সঙ্গে কারুর কোনো লিঙ্ক নেই। যদি একটার সঙ্গে আপনাদের নির্ভরশীল থাকতো তাহলে সে অনুমানও পড়তে পারে। এর জন্য এরকমভাবে লেখা হয়েছে, যার ফলে একটার সঙ্গে একটা লিঙ্ক নেই এরকমভাবে। এভাবে তার মানে সেই রিপোর্টটা অন্য চোখটা পড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আপনি ওখানে চলে যান, আপনার ওদের মানুষের লাইফ যারা যদি হয় তাহলে সেটা খুব মূল্যবান। কাজে আপনি ওখানে কি কাজ করেন? ওই স্টুডেন্ট ওখানে বসে রয়েছে, তাহলে পরে তাদেরকেও আপনি এখানে পাঠিয়ে দেন। হ্যাঁ, তাদের পাঠিয়ে দেন, কিছু অসুবিধা নেই। আমি এই জন্য ভাবলাম এদের সংখ্যা কম বলে। না না, ওখানে কিছু না, ওই আমার কিছু রাগকে যা আসি, ওদের তাহলে এখানে পাঠিয়ে দেন, ওখানে পাঠিয়ে দেন, এখানে যতটা পারে শিখুক না। আরে বইতে সব লেখা আছে, আরে বইয়ে সব লেখা আছে, এর সব পড়ে নেবে। রিডিং ডিস্টেন্স থেকে তুমি পড়ো। হ্যাঁ, তার মানে সে পড়তে পারছে। তার মানে দুটো চোখেই তার এখানে হচ্ছে N6। এটা হচ্ছে প্রিন্টার্স পয়েন্ট সিস্টেম। যারা ছাপাখানায় কাজ করে তাদের এই নাম্বার বললেই তারা বুঝতে পারবে যে কি ধরনের ফন্ট চাই। বুঝতে পেরেছো? সেরকম। এখন এটা সবার ক্ষেত্রে সমান নাও হতে পারে। যেমন আমি যদি এখানে করি, তাহলে পরে আমি এখানে N8-এ যেটা লেখা আছে সেটা মোটামুটি আমি পড়তে পারছি, N6টা পড়তে একটু অসুবিধা হচ্ছে, তাহলে আমার রিপোর্টটা অন্যরকম হবে। হ্যাঁ, কারণ এইটা পরীক্ষা কম জিজ্ঞাসা করে, এইটাই জিজ্ঞাসা করে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ডিস্টেন্ট ভিশন। এই তোমার অ্যাপ্রন নেই, যারা তোমার অ্যাপ্রন নেই, হ্যাঁ, তুমি অ্যাপ্রন ছাড়া যদি তুমি থাকতে তাহলে তুমি চলে যাও। বুঝতে পেরেছো? তাহলে তুমি চলে যাও। হ্যাঁ হ্যাঁ, কোনো এখানে কোনো নেই। সেই অপটিক নার্ভ রেটিনাতে থেকে উৎপন্ন হচ্ছে। রেটিনাতে আলোক সংবেদী কোষ রয়েছে, রড সেল এবং কোন সেল। বুঝতে পেরেছো? রড সেল, কোন সেল, তারপরে বাইপোলার সেল, তারপরে গ্যাংলিয়ন সেল। গ্যাংলিয়ন সেলের যে অ্যাকশন সেটাই হচ্ছে তোমার সেন্সরি অ্যাকশন, সেটাই হচ্ছে মিলে তৈরি হয়েছে তোমার, এটা হচ্ছে অপটিক নার্ভ। বুঝলে? অপটিক নার্ভ। হ্যাঁ, শোনো, বোতাম দিয়ে বসবে, বোতামটা দিয়ে বসবে। হ্যাঁ, বোতাম লাগিয়ে বসবে। যদি খুব গরম লাগে, স্যার গরম লাগছে, তাহলে চলে যাও। এখানে একদম ঢালাও পারমিশন আছে, এখানে কোনো কড়াকড়ি কিচ্ছু নেই। বুঝতে পেরেছো? এই ডিপার্টমেন্টে একদম তোমার লিবারাল ডিপার্টমেন্ট। কিন্তু তোমার এখানে জ্ঞানটা তোমার দরকার। এটা হচ্ছে তোমার 6 মিটার দূরে থাকবে এই চারটা, শ্রেণীর চারটা, যার নতুন এসছে। 6 মিটার ডিস্টেন্স ভিশনের জন্য 6 মিটার দূরে। ডিস্টেন্স ভিশনে অনেকের অসুবিধা হয়, দেখবে দূর থেকে বাসের নাম্বার পড়তে অসুবিধা হয়। হ্যাঁ, তাহলে সেই জন্য সেই ক্ষেত্রে এই টেস্ট করলে ধরা পড়বে। রিপোর্ট তো দিতে হবে, রিপোর্ট দিতে হলে পরে কী হবে? 6 মিটার দূরে রাখতে হবে। 6 মিটার দূরে থাকলে পরে কি হয়? 6 মিটার বা তার দূরবর্তী বস্তু থেকে যে আলোকরশ্মি আসে সেটা কার্যক্ষেত্রে পরস্পর সমান্তরাল ধরা হয়। তুমি দাঁড়িয়ে থাকলে পারবে না, এখানে আবার গরমে পড়ে যাবে। বুঝতে পেরেছো? ভেসো হয়ে গেলে অ্যাটাক হবে।
হ্যাঁ, আর আমার চিকিৎসার জ্ঞান কম, টুল নিয়ে আসো ওখান থেকে, ওই ঘর থেকে টুল নিয়ে আসো। হ্যাঁ, তাহলে পরে পড়ে যাবে, তো পড়বে এখানে, পড়বে আঘাত খাবে এবং তারপরে হাসপাতালে ভর্তি করতে হবে। এমনিতেই এখানে রুগীর সংখ্যা এখন বেড়ে গেছে। হ্যাঁ, কারণ ওই দিকে নজর দিতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, সেই না বলা যায় না, একদিন পড়ে গেছিল একজন, হ্যাঁ সেইখানে, বুঝতে পেরেছো? কাজে এখানে কিছুই বলা যায় না সেইখানে। এই জন্য তোমার এখানে, এই জন্য এটা 6 মিটার দূরে রাখা হয়, যাতে এখানে উইদাউট অ্যাকোমোডেশন সেটা করতে পারে। অ্যাকোমোডেশন মানে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ দি অপটিক্যাল অ্যাপারেটাস ফর দি নিয়ার ভিশন। এখানে অ্যাডজাস্টমেন্টটা কীভাবে হয়, লেন্সটার সেখানে ওই লেন্সের যে থিকনেসটা বাড়ানো যায়, সিলিয়ারি মাসেল দিয়ে বাড়ানো হয়, এটাকে হচ্ছে অ্যাকোমোডেশন। উইদাউট অ্যাকোমোডেশন সেটা দেখতে পায়, সেই জন্য এটা এরকমভাবে কভার করবে, দূর থেকে তাকিয়ে থাকবে, কভার করবে, উপর থেকে পড়ে যাবে, বুঝতে, উপর থেকে পড়ে যাবে, জোরে জোরে পড়ে যাবে, এবং সেখান থেকে যেই রেজাল্টটা পাওয়া যাবে। এই শোনো, ওই তুমি চশমা ছাড়া দেখতে পাও তো সব, চশমাটা খোলো, খোলো, পকেটে রাখো, এটা চশমাটা পকেটে রাখো, একটা চোখ কভার করো, দুই চোখে তাকিয়ে থাকবে, একটা চোখ এইভাবে কভার করবে, হ্যাঁ, চাপ দেবে না চোখে, হ্যাঁ হ্যাঁ, এটা কভার, একটা চোখ কভার করো, এই উপর থেকে পড়ে যাও, হ্যাঁ হ্যাঁ, এ দেখতে পাচ্ছে। তাহলে পরে এটা হচ্ছে 6 মিটার দূরত্বে রাখা হয়েছে, 6 মিটার। তাহলে স্মল ডি বাই ক্যাপিটাল ডি 6/60। ও যদি এইটাতেও দেখতে না পেত, তাহলে পরে কি করতে হতো, ওকে 1 মিটার 1 মিটার করে এগিয়ে নিয়ে যেতে হতো। হয়তো সে 4 মিটার দূর থেকে শুধু এ পড়তে পারছে, তাহলে 4/60 হতো। যদি সেটাও না পারতো, তাহলে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। 1 মিটার দূর থেকেও এটা যদি পড়তে না পারে, তাহলে পরে সেক্ষেত্রে এই চার্টে 1 মিটার দূর থেকে পড়তে পারলেও 1/60 হবে। মানে যতটা দূরে একে রাখা হয়েছে, আর যতটা দূর থেকে নর্মাল ইন্ডিভিজুয়াল দেখতে পায় শুড বি, তাহলে সেটা হচ্ছে ক্যাপিটাল ডি, তাহলে 1/60। যদি সেটাও না হয়, তাহলে পরে এই চার্টে কাজ হবে না। তখন ফিঙ্গার কাউন্টিং, তখন বলতে হবে কটা আঙ্গুল বলুন, বুঝতে পেরেছো? তারপরে হ্যান্ড মুভমেন্ট, তাও যদি না আপনাদের হ্যান্ড মুভমেন্ট তাও না হয়, তারপরে পারসেপশন অফ লাইট, নো পারসেপশন অফ লাইট, এরকমভাবে দেখতে হবে। এভাবে রিপোর্ট আসবে সেই সেখানে, এইটা হচ্ছে। তারপরে অন্য অপর চোখটায় করো, হ্যাঁ কমা করো, উপর থেকে পড়ো ওইটা, তাহলে 1 মিটার দূরে হেঁটে যাও, ওইটা নিয়ে যেতে হবে না। এই তাহলে সবাই এবারে, হ্যাঁ, এবার ওই চোখ পড়ার চেষ্টা করো, কত লেখা আছে, হ্যাঁ, তাহলে এ মনে আছে, বুঝতে পারছে। তারপরে এটা 1 মিটার এগিয়েছে, তাহলে এটা 5/60 হচ্ছে সেই চোখের রিপোর্ট। এখন তারপরে যদি চশমা থাকে, তাহলে চশমা দিয়ে দেখো, হ্যাঁ, আবার এই 6 মিটার দূরে চলে আসো, তাহলে হ্যাঁ কভার করো, হ্যাঁ, উপর থেকে পড়ে যাও, হ্যাঁ 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 হ্যাঁ, পড়তে পেরেছে, হ্যাঁ, চশমা দিয়ে, তাহলে সেখানে হচ্ছে, তার মানে হচ্ছে তোমার হচ্ছে 9 আছে, তাহলে বলছে এটা হচ্ছে 6/9। যদি চশমা না থাকে, তাহলে পরে এখানে একটা সূক্ষ্ম ছিদ্র আছে, সেই ছিদ্রের মধ্য দিয়ে তাকাও, এইখানে চশমাটা খোলো, চশমাটা খুলে এই সূক্ষ্ম ছিদ্র আছে, একটা চোখ কভার করে সূক্ষ্ম ছিদ্র দিয়ে ওটা পড়ার চেষ্টা করো, চশমাটা এটা খোলো। কিছুই বুঝতে না পারলে তো মহা মুশকিল। হ্যাঁ হ্যাঁ, এখানে শুরু ওটা দিয়ে দেখার চেষ্টা করো, একটা চোখ কভার করো এভাবে, হ্যাঁ, কভার করে ওই সূক্ষ্ম ছিদ্র দিয়ে দেখো উপর থেকে পড়তে পারো কিনা। একবারে মানে এরকম এরকম হলে পরে কি করে চলবে, হ্যাঁ, আর দেখা যাচ্ছে ওটাতে, এটাতে দেখা যায়। হ্যাঁ, যদি তোমার ইচ্ছা থাকে, তাহলে তুমি এটার ভিতর দিয়ে তুমি দেখতে পাবে, এটার ভিতর দিয়ে তুমি দেখতে পাবে, হ্যাঁ, তুমি দেখতে পাবে। কিন্তু এটা দাও তো, পেনটা দাও, পেনটা দিয়ে একটু করে দিই, পেন আছে না, দাও না, এটা তোমার বোঝাবার দরকার যে এটা কিছু না, এটা
না এটা কিছুটা অসুবিধা হচ্ছে ঠিকই, কারণ এটা ফাইবারগুলো বেরিয়ে এসছে তো সেই এটা একদম হুম যায় 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 না তারা যায়। এবার দেখো, এবার বুঝতে পারবে। হ্যাঁ এবার দেখো একটা চোখ কভার করে, হ্যাঁ এটা 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 কার কাটবেন, হ্যাঁ হ্যাঁ পড়ে যাচ্ছে না, এবার একটা চোখে হ্যাঁ উপর থেকে পড়ে যাও তো, উপর থেকে হ্যাঁ তাহলে পড়ে যাও। হ্যাঁ এখন এটা ঠিকমতো দেখতে পারলে পরে না, ওটা ফাইবারগুলো অসুবিধা সৃষ্টি করবে। এটা থেকে তাহলে পরে পিনহোল দিয়ে বোঝা যায়। তেমন চশমা যদি না থাকে তাহলে রিফ্র্যাক্টিভ এররটাকে বাদ দিয়ে তারপরে যে অ্যাকুইটি পাওয়া যাবে সেটা দেওয়া যেতে পারে, বুঝতে পেরেছো তো? যদি না থাকে তাহলে রিফ্র্যাক্টিভ এররটা চশমা আছে। এবার অন্য চোখটায় দেখো, অন্য চোখটায় হ্যাঁ প্রথমে উইদাউট লেন্স, তারপরে উইথ লেন্স পড়ো কিছু, হ্যাঁ ওএক্স, হ্যাঁ বুঝতে পারছো না? তারপরে এবার চশমাটা পড়ে দাও কতটা পড়তে পারো, হ্যাঁ তাহলে সব কারেক্টেড হলো। হ্যাঁ চোখটা হ্যাঁ কভার করে পড়ে যাও। হ্যাঁ 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 তাহলে পরে ওইটা ওইটা তোমার 12 অবধি আছে, তাহলে পরে 6/12 হলো কারেকশন হওয়ার পরে, বুঝতে পেরেছো? এখন এইভাবে তোমার করতে হবে। যদি 1 মিটার দূরেও না বুঝতে পারে তাহলে পরে ফিঙ্গার কাউন্টিং এগুলো দিয়ে করতে হবে। হ্যাঁ আর এই যে গ্লাসটা যেটা রয়েছে সেটা কনকেভ না কনভেক্স বোঝার জন্য তোমার একটুখানি সরালে পরে, যদি একই সঙ্গে ইমেজটা সরে তাহলে পরে বুঝতে হবে সেটা হচ্ছে কনকেভ লেন্স, যদি না সরে তাহলে পরে সেটা হচ্ছে অপোজিট দিকে সরে তাহলে কনভেক্স লেন্স। এটা খোলো, চশমাটা খোলো। এই যে কোনো একটা জিনিস এই যে যেমন লেখাটা আছে, যেমন আমি এটাকে যদি আমি এইদিকে যেদিকে আমি নিয়ে যাচ্ছি এই ইমেজটা সেই দিকেই যাচ্ছে, তাহলে এটা এটা হচ্ছে কনকেভ লেন্স। যদি অপোজিট যেত তাহলে কনভেক্স লেন্স। আর এটা ধরে আমি এটাকে রোটেট করছি, যদি এখানে কোনো রকম এই লেটারটা যদি ডিস্টর্টেড হয় তাহলে বুঝতে হবে সেখানে সিলিন্ড্রিক্যাল, আর যদি না হয় তাহলে পরে সেখানে বুঝতে হবে যে সেটা স্ফেরিক্যাল লেন্স। এটা স্ফেরিক্যাল লেন্সই আছে না, এটা কনকেভ লেন্স আছে, বুঝতে পারছো? এটা তুমি বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারে না, চশমাটা খোলো, খুলে তোমার সামনে যে একটা অবজেক্ট আছে সেই অবজেক্ট তুমি এটাকে একটু সরাও, দেখবে তুমি যেদিকে সরাচ্ছ তোমার ইমেজটা সেদিকে যাচ্ছে কিনা, ওর মধ্য দিয়ে দেখো। হ্যাঁ কোনো একটা অবজেক্টকে দেখো ওর মধ্যে, তাহলে ইমেজটা দেখা যাচ্ছে। তুমি চশমাটা সরাও, যদি দেখো যে একই দিকে সরে যাচ্ছে তাহলে সেটা কনকেভ লেন্স, আর যদি তাহলে বিপরীত দিকে সরে তাহলে পরে কনভেক্স লেন্স, বুঝতে পেরেছো? আর একটা ধরে কোন একটা লেটারকে বা একটা স্ট্রেট লাইনকে তুমি নাড়াচাড়া এভাবে যদি দেখো যে এটা যদি সেই ক্ষেত্রে সেটা যদি ডিস্টর্টেড হয় তাহলে পরে সেখানে সিলিন্ড্রিক্যাল লেন্স, আর যদি না হয় তাহলে স্ফেরিক্যাল লেন্স। এইভাবে গ্রসলি বোঝা যায়, বুঝতে পেরেছো? হ্যাঁ দেখেছো নিজে? হ্যাঁ না যাই হোক এইগুলো সেকেন্ডারি ব্যাপার। তারপরে এখন হচ্ছে যে তোমার এই যে এখানে যে এই যে চার্টটা তৈরি করা হয়েছে, এখানে চারটা উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে। তার মানে ওই যে এই লেখাটা যে আছে, হ্যাঁ 60 মিটার দূর থেকে একটা লোক এটা শুধু পড়তে পারবে, 5 মিনিট অ্যাঙ্গেল অন্তত ওইটা তৈরি করছে পুরোটা, আর ওর যে কম্পোনেন্ট পার্ট 1 মিনিট অ্যাঙ্গেল তৈরি করছে। যেমন রাত্রিবেলা যদি দেখবে দূরে দূরে যখন গাড়ি আসে প্রথমে দেখবে একটা আলো, যখন কাছে আসে তখন দুটো হেডলাইটই বোঝা যায়। হ্যাঁ তার মানে কি একটা মিনিমাম সেপারেবল হওয়া চাই, এবং সেইটার জন্য এইভাবে চারটা এইভাবে তৈরি করা হয়েছে। 60 মিটার দূর থেকে কোনো ব্যক্তি এটা পড়তে পারছে, তার মানে সে 5 মিনিট অ্যাঙ্গেলটা তার হচ্ছে, তার কম্পোনেন্টটা 1 মিনিট অ্যাঙ্গেল হচ্ছে, এবং যার ফলে সে বুঝতে পারছে ওটা এ নর্মাল লোক। 6/6 নর্মাল লোক 6 মিটার দূরে যখন থাকছে তখন যখন 6টা আছে সেখানে সে 5 মিনিট অ্যাঙ্গেল করছে, আর উপরেরটা অনেক বড় অ্যাঙ্গেল তৈরি করছে, বুঝতে পারছি? তার মানে 6 মিটার দূর থেকে উনি যখন পড়তে পারছেন না, হ্যাঁ মানে এছাড়া কোনোটা পড়তে পারছেন না, তাহলে বুঝতে পারছি তার অনেক বেশি অ্যাঙ্গেল সেখানে দরকার, তাহলে সেইভাবে রিপোর্টটা দেওয়া থাকবে। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছি? বইয়ে দেখবে ছবিগুলো সমস্ত দেওয়া আছে, এবং এগুলো সমস্ত পড়তে হবে, এগুলো থিওরি পার্ট এখানে পড়তে হবে।
আর নিজেদের পড়ে নিতে হবে। এই ক্লাসের উপর নির্ভর করে থাকলে চলবে না। তোমাদের সিলেবাস কমপ্লিট কি হলো না সেটার কথা না, তোমার জ্ঞান হলো কি হলো না সেটাই ব্যাপার। বুঝতে পেরেছো? তোমাদের যে লাইব্রেরি, এটা অন্যতম উন্নত লাইব্রেরি একটা, এবং সেখান থেকে পড়ে নিতে হবে। কোনো জিনিসের জন্য কাউকে ব্লেম করা যাবে না। বুঝতে পেরেছো? যে এখানে আমি বুঝতে পারিনি বা পড়ানো হয়নি, এগুলো বলা যাবে না। হ্যাঁ, এখানে দোষটা শুধুমাত্র তোমাদেরই। তোমার লাইব্রেরি কার্ড দেওয়া আছে, প্রত্যেকের লাইব্রেরি কার্ড আছে, সেখানে হোম ইস্যুর বইও আছে, তুমি এখানে গিয়ে পড়তেও পারো। বোধহয় সন্ধ্যা 8টা কি 9টা অবধি তোমাদের এখানে খোলা থাকে। হ্যাঁ, তারপর তোমার সেখানে যদি পড়া না থাকে, জ্ঞান না থাকে, তাহলে সেটা তোমাদেরই ইনকামবেন্টেরই ডিফেক্ট। বুঝতে পেরেছো? বিভাগীয় ব্যক্তিদের উপরে দোষারোপ এখানে চলবে না। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের উপরে বিশ্বাসটাও খুব কম থাকবে। আমরা যেটা বলছি সেটাও যে ঠিক, সেটাও বোঝার জন্য ওখানে পড়তে হবে। এই অবিশ্বাসের উপরে জ্ঞান বাড়বে, তোমার নিজের থেকে চেষ্টা করতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাকুইটি অফ ভিশন। তারপরে যে ফিল্ড অফ ভিশন। ফিল্ড অফ ভিশন মানে হচ্ছে কি, যে ফিল্ডে আমরা দেখতে পারি, দু চোখ দিয়ে একটা ফিল্ড আছে, কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল ফিল্ড আমাদের দেখতে হবে। ইন্ডিভিজুয়াল ফিল্ড চোখের, যেমন আমি যখন একটা চোখ কভার করে আমি দুইয়ের দিকে তাকাচ্ছি, দুইয়ে যখন ফিক্স করছি, আমি তো শুধু দুইটাই দেখতে পাচ্ছি না, চারপাশে অনেকটা এরিয়ায় দেখতে পাচ্ছি। সেটাই হচ্ছে এই চোখের ফিল্ড অফ ভিশন। সেরকম এই পাশটা কভার করে যখন আমি শুধু দুইটা দেখছি, তখন শুধু দুইটা দেখছি না, চারপাশে সমস্ত এরিয়াটাও দেখতে পাচ্ছি। তাহলে সেটাই হচ্ছে ফিল্ড অফ ভিশন। কাজে এটা টেস্ট করতে হবে। ওই পেরিমিটার দিয়ে সেটা টেস্ট করলে পরে সেটা রিপোর্টটা পাওয়া যায়, এবং পেরিমিটার দিয়ে করলে পরে তুমি ব্লাইন্ড স্পটও পাওয়া যায়। ব্লাইন্ড স্পট, ফিজিওলজিক্যাল ব্লাইন্ড স্পট, বা অন্ধবিন্দু পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু তোমার এখানে পরীক্ষা যেটা জিজ্ঞাসা করে সেটা হচ্ছে কনফ্রন্টেশন পেরিমেট্রি। বুঝতে পেরেছো? কনফ্রন্টেশন পেরিমেট্রি হচ্ছে কম্পেয়ার করে, এক্সামিনার আর সাবজেক্টের মধ্যে কম্পেয়ার করে সেটা বুঝতে হবে যে সেটা কীরকমভাবে আছে। এখন এক্সামিনার তার কোনো চোখের রোগ নেই, বা সেটাই তার কোনো ফিল্ড ডিফেক্ট নেই, সেটাই ধরে নিতে হবে। হ্যাঁ, তারপর সে তার সঙ্গে কনফ্রন্টেশন পেরিমেট্রি করবে। এখন সেটা পেরিমেট্রি করতে হলে কি করতে হবে? তারপর যেমন এই যে মনে করো, এই যে তুমি ওঠো একটু, এটা টুলটা নাও, এখানে বসো, আমার দিকে তুমি আমার সঙ্গে কনফ্রন্ট করছো। হ্যাঁ, কনফ্রন্ট মানে হচ্ছে যে পরস্পর মুখোমুখি সেটা করা, হ্যাঁ, প্রতিযোগিতা করা সেটা। তাহলে এটা 1/2 মিটার বা 1 মিটার হ্যান্ডশেকিং ডিস্টেন্সে এটা তুমি রাখবে এরকমভাবে। তারপরে এবং দুইজনের চোখটা লেভেল সমান হওয়া উচিত, এবং প্রত্যেকের যে এই যেটা হচ্ছে শঙ্কুর মতো, তাই দুপাশে শঙ্কুটা মিট করবে, ওর একটা শঙ্কু আমার শঙ্কু, তাহলে একই লেভেলে থাকতে হবে চোখটা। বুঝতে পেরেছো? এবং মিড বরাবর আমার মুভমেন্টটা হবে, মিড প্লেন বরাবর এই ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে এই যদি রাইট আই করতে হয়, তারপরে এই বাঁদিকের চোখটা এরকমভাবে বন্ধ করবে। যদি এরকমভাবে বন্ধ করে সেটা হতে পারে, কিন্তু তাতে আর কি আমরা আরও ব্যারিয়ারটাকে বাড়িয়ে দিচ্ছি। বুঝতে পেরেছো? ওই দিকটা খোলা আছে, খোলা থাকে মানে ওই দিকে অনেকটা দূর থেকেই সে দেখতে পাচ্ছে, কিন্তু উপর থেকে যখন আসছে তখন আইব্রাউ বাধা দিচ্ছে, তার ফলে সেটা অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে। আবার এখানে নোজ ব্রিজটা বাধা দিচ্ছে, অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে, কিন্তু নিচে চিকও বাধা দিচ্ছে, কিন্তু অতটা বাধা দিচ্ছে না। এই জন্য ডিফারেন্ট সাইজের অবজেক্টের ক্ষেত্রে, ডিফারেন্ট কালারের ক্ষেত্রে এটার পার্থক্য হয়। সাধারণ ক্ষেত্রে বলা হয় যে 100 ডিগ্রি কি 110 ডিগ্রি ল্যাটারাল সাইডে, 70 ডিগ্রি হচ্ছে লোয়ার পার্টে, আর আপার আর মিডিয়াল পার্টে 60 ডিগ্রি অবধি তার থাকবে। তার মানে তুমি ধরতে পারো এরকম ধরনের একটা ডিস্টর্টেড কোণ আছে, এবং দুইজনেরই সেম আছে। কাজেই সেখানে অপোজিট আই দিয়ে টেস্ট করতে হবে। আমি যদি এই মহাত্মার যদি আমি ডান চোখটা করি, তাহলে পরে সেই ক্ষেত্রে মানে কি বলবো যে এইভাবে আপনি বন্ধ করুন, এইভাবে ডান চোখটা করছি, বা দিকটা, বা চোখটা, হ্যাঁ, এইভাবে বন্ধ করুন, এইভাবে, যাতে আর কি বেশি অবস্ট্রাকশন না হয় এই কোণাটা। আর আমার এর রাইট আই, তাহলে আমার লেফটটাই হবে, আমি লেফটটা এরকমভাবে রাখবো। এবং আমি একে কি বলবো যে আপনি আমার চোখের দৃষ্টি এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন, চোখ নাড়াবেন না, নাড়লে আমি দেখতে পাবো, ভর্ৎসনা করব, এবং মাথাও নড়াবেন না, এক দৃষ্টি আমার তাকিয়ে থাকবেন। চোট পিটপিট করতে হলে করতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। আমি দূর থেকে হাতটা নিয়ে আসবো, আঙুলটা নিয়ে আসবো, মাঝামাঝি রাখবো, যখন আপনি দেখতে পাবেন তখন বলবেন যে আঙুলটা দেখতে পাচ্ছেন। আমার এক দৃষ্টি আমার চোখের দিকে তাকিয়ে থাকবেন, আমিও এক দৃষ্টি তাকিয়ে থাকবো। দেখতে পাচ্ছেন?
দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? আবার এই পাশে নিয়ে যাও, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন না? এবার পাচ্ছ? এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে থাকো। এবার দেখতে পাচ্ছ? পাচ্ছ না নিশ্চয়ই? এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ? পাচ্ছ? এই যে দুজনে মাঝখানে মাঝ বরাবর তুললাম একদম। হ্যাঁ, এক দৃষ্টি আমার চোখে তাকিয়ে থাকো। আঙুল দেখতে পাচ্ছ? নিশ্চয়ই পাচ্ছ না? এবার পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছ? এইভাবে নিয়ে আসবে, আবার নিচ থেকে শুরু করবে, একদম নিচে আমার চোখের দিকে তাকিয়ে থাকবে, আঙুলের দিকে তাকাবার চেষ্টা করবে না। যখন দেখতে পাবে স্বতঃস্ফূর্ত হবে তখন বলবে দেখতে পাচ্ছ? এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? হ্যাঁ, এরকম ভাবে করবে। আমি তুমি এই বরাবরও নিয়ে আসতে পারো। এটা দেখতে পাচ্ছ? এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ না নিশ্চয়ই? যখন দেখতে পাবে তখন বলবে হ্যাঁ পাচ্ছে। এবার আমিও দেখতে পাবো। এবং সবসময় চেষ্টা করতে হবে এই মিড প্লেন বরাবর রাখতে হবে, কারণ দুটো শঙ্কু যদি পরস্পর ভূমির উপর না থাকে, হ্যাঁ শঙ্কুর ভূমি আছে না, হ্যাঁ শঙ্কুর ভূমি কোণের, সেই ভূমিটা বরাবর প্রত্যেক দুজনেরই সমান ধরতে হবে এবং সেইভাবে তোমার ই করতে হবে। সিওএনই কোণ, হ্যাঁ বুঝতে পেরেছো? এটা হচ্ছে যে তোমার এইভাবে তোমার এটা পরীক্ষা করতে হবে, আবার দুটো চোখেই করতে হবে। এবার ডান চোখটাই করো, হ্যাঁ এইভাবে, হ্যাঁ। আর আমি বা চোখটা এক দৃষ্টিতে আমার চোখে দিয়ে তাকিয়ে থাকবে, একদম চোখ নাড়াবে না, মাথা নাড়াবে না, এক দৃষ্টে দূর থেকে নিয়ে আসবো। যখন দেখতে পাবে তখন বলবে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ না? তাকিয়ে থাকো চোখের দিকে, আমার চোখের দিকে। যখন দেখতে পাবে আঙুল তখন বলবে দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? এই যে মাঝখানে মাঝখানে কিছু, আমার চোখে দিয়ে তাকিয়ে থাকো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ। নিয়ে আসলে এবার একবার নিচে নিয়ে গেলাম, দুজনে মিড প্লেন বরাবর। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? এবার দেখতে পাচ্ছি, হ্যাঁ এইভাবে দেখতে, এইভাবে তোমার করতে হবে। কারণ শুধু পেরিফেরিটা করলে হবে না, মাঝখানে একটু আনতে হবে। এমন হতে পারে মাঝখানে কোনো জায়গায় স্পট থাকতে পারে, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন। তাহলে এইটা এইভাবে তোমার করতে হবে। এখানে করলে পরে এটাকে বলে কনফ্রন্টেশন পেরিমেট্রি বা ফিঙ্গার পেরিমেট্রি। হ্যাঁ, ফিঙ্গার পেরিমেট্রি এটা প্রত্যেকের করে তোমাদের প্র্যাকটিস করতে হবে আজকে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর এটা দিয়ে তুমি পাবে না, এই জিনিসটা দিয়ে তোমার ওই ফিজিওলজিক্যাল ব্লাইন্ড স্পট তুমি পাবে না। ফিজিওলজিক্যাল ব্লাইন্ড স্পট, তোমার কত রোল তোমার বললে 40 না? ফিজিওলজিক্যাল ব্লাইন্ড স্পট বলতে কি বোঝায়? কি বোঝায় ফিজিওলজিক্যাল ব্লাইন্ড স্পট বলতে? বলতে কি বোঝায়? জানা নেই? এই যে অপটিক নার্ভ, অপটিক নার্ভ আই বলের কোন জায়গা দিয়ে বেরোয়? আই বলের কোন জায়গা দিয়ে বেরোয়? জানা নেই? তুমি বাংলা বুঝতে পারো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা বলে কি অপটিক নার্ভ হেড। অপটিক নার্ভ হেড, অপটিক নার্ভটা যখন বেরিয়ে আসে তো সেই জায়গাটা হচ্ছে অপটিক নার্ভ হেড বলে। সেটা এটা যে ওটাতে একটা স্ফিয়ার, স্ফিয়ারের একটা পোস্টিরিয়র পোল আছে, সেখানে আছে পোলে থাকছে ম্যাকুলা, মানে হাইয়েস্ট ভিজুয়াল অ্যাকুইটি, তার মিডিয়ালি থাকছে, মিডিয়াল রিপ্রেজেন্ট করছে টেম্পোরাল পার্টকে। এবং সেখান থেকে তার উপর যখন আলোটা পড়বে তাহলে পরে সেটা তখন আমাদের ইসে আসবে না, সেখানে তো আলোক সংবেদী কোষ নেই। আমার কথা বুঝতে পেরেছো? অপটিক নার্ভ হেডের পড়লে পরে এটা হচ্ছে অন্ধবিন্দু বলে। এটা কি করে বোঝা যায়? তোমাদের ফিজিক্সের বইয়ে দেখবে ছবি দেওয়া আছে, ফিজিক্সের বই। পেন নেই? পেন কে দিয়েছিল একটা? হ্যাঁ, এই যে এটা কি করে বুঝবে? যে মনে করো এখানে একটা, হ্যাঁ এটা একটা সলিড সার্কেল তৈরি করলে, ঠিক মতো হয়নি যাকে তাও, হ্যাঁ এই যে আর কিছুটা দূরে এরকম একটা এক্স ক্রস তৈরি করলাম। এখন আমি যদি এটাকে আমার ল্যাটারাল ফিল্ডে রাখি, ল্যাটারাল ফিল্ডে রাখি, যেমন আমার এটা এভাবে আমি এই ক্রসটাকে আমি ফিক্স করেছি এবং এটাকে আমি ল্যাটারাল ফিল্ডে রেখেছি, তাহলে পরে সেক্ষেত্রে আমি যখন এখানে নিয়ে আসবো, এরকম জায়গায় আমি এই
দেখতে পাচ্ছি না, এটাকে দেখতে পাচ্ছি না, আমি দূরে দূরে তাকিয়েছি তো, আমি ক্রসটাতে ফোকাস করেছি, এটা দূর থেকে নিয়ে আসছি, এটা যখন এখানে নিয়ে এসছি তখন এই সময় আমি আর সলিড সার্কেলটা দেখতে পাচ্ছি না, আবার যখন কাছে নিয়ে আসছি তখন সেটা গোচরে আসছে, বুঝতে পেরেছো? তার মানে যেই সময়টায় আমি এখানে রেখেছিলাম ওই ডিস্টেন্সটাতে এর ইমেজটা আমার অপটিক নার্ভেটে পরিণত হয়েছিল, যখন কাছে নিয়ে আসলাম তখন সেটা সরে গিয়ে অপটিক নার্ভের থেকে সরে গেল আমার, এবং যার ফলে আমি আবার দেখতে পাচ্ছি। তাহলে দুটো চোখের ক্ষেত্রে এরকম আছে, কিন্তু আমার সেটা সম্বন্ধে অচেতন কেন? কারণ একটা চোখের যে ন্যাচারাল নর্মাল ডিফেক্ট সেটা অন্য চোখ দিয়ে কারেক্টেড হয়ে যাচ্ছে, সেজন্য কোনো জায়গায় যদি স্কোটোমা পাওয়া যায়, একটা চোখে যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে, লোকালাইজড একটা যদি ফিল্ড ডিফেক্ট থাকে, তাহলে অন্য হেলদি আইয়ে সেটা কারেক্ট হয়ে যাবে, সে জানতেই পারবে না যে তার কিছু আছে, যদি না দুটো চোখে সেপারেটলি টেস্ট করা যায়। দুটো চোখে যে আমার করা দরকার তার সায়েন্টিফিক বেসিস হচ্ছে এইটা, বুঝতে পেরেছো? ফিজিওলজিক্যাল বেসিস সেটা এইভাবে তোমরা এটা টেস্ট করে দেখতে পাবে নিজেরা। এটাকে ল্যাটারাল সাইডে রাখবে, রেখে এই যে মনে করো রাইট আইয়ের ক্ষেত্রে তুমি রাখলাম, আমি এটা ফোকাস করে যেটা আমি কাছে আসলাম এই জায়গায় দেখতে পাবে না, আবার কাছে নিয়ে আসলে পরে তবে দেখতে পাবে, এটা নিজেরাই বুঝতে পারবে। এইটা দেখবে ফিজিক্সের বইয়ের ছবি দেওয়া আছে এবং সেটা করা আছে সেগুলো। তোমরা যদি এখন যদি না পড়ে থাকো বা দেখে থাকো সেটা হায়ার সেকেন্ডারি ব্যাপার, যে বলতে পারছে না। তুমি কোন রাজ্য থেকে এসছো? কোন রাজ্য তুমি? হ্যাঁ, ও তাহলে তোমার ঠিকই আছে, এখানে শিক্ষা দীক্ষার ব্যবস্থা হচ্ছে তোমার ঠিকই আছে, ঠিকই আছে, তাহলে আর কোনো দোষ নেই। পশ্চিমবঙ্গ হলে 7 গুণ মাপ। না তুমি একটু বসো ওখানে। হ্যাঁ, তাহলে এটা তোমাদের তাহলে ফিল্ড অফ ভিশন আমি দেখিয়ে দিলাম, এটা তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে, আমারটা দেখলে হবে না। কেউ একটা সাইকেল চড়ে যাচ্ছে, তুমি যদি রোজই দেখো তুমি সারা জীবন রোজ চালাতে পারবে না, তোমাকে একটু আচার টাচার খেয়ে নিজে মাঠে সবাই সাইকেল চালাতে পারে, নিশ্চয়ই পারো, নিশ্চয়ই পারো, না চাললেও তুমি এখন শিখে নেবে, হ্যাঁ কারণ শিখে নেবে, যদি কেউ চালাতে নাও পারো তাহলে সাইকেলটা শিখে নেবে ভালো করে, শিখে নিয়ে তারপরে মোটর সাইকেল চালাবে, হ্যাঁ মোটর সাইকেল চালাবে, তারপরে এগুলো তো না হলে কি আনন্দ কিসে পাওয়া গেল, তাহলে হ্যাঁ প্রত্যেকে মোটর সাইকেল চালাবে, সবাই তো মহিলারাও চালাচ্ছে আমাদের ওখানে দেখি মোটর সাইকেল চালাচ্ছে, হ্যাঁ ভালোই করছে, আনন্দ পাচ্ছে। তার হ্যাঁ কোথায় কোথায় কার পোস্টিং আমি কেউ জানো না, সেখানে হয়তো মোটর সাইকেলে যেতে হবে সেরকম। তা তোমার এখন এটা হচ্ছে আর কালার ভিশন, ফিল্ড অফ ভিশন, কালার ভিশনের জন্য এইটা তোমার এই যে টেস্ট পেপার রয়েছে, ইশিহারাস টেস্ট ফর কালার ডেফিসিয়েন্সি। এখন এখানে এর ভিতরে একটা চার্ট রয়েছে, এই চার্টের মধ্যে না হলে পরে এটা তোমার বোঝা যাবে না, তোমার এক একটা চোখে সেপারেটলি করতে পারো, দু চোখে এটা নর্মালি এটা মেলদের মধ্যে পাওয়া যায়, রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস, এক্স লিঙ্ক ডিজিজ, এইটা বুঝতে পেরেছো? এবং সেক্ষেত্রে পোটানোম্যালি, ডিউটেরোনোম্যালি, মানে রেড ব্লাইন্ডনেস, রেড উইকনেস, গ্রিন ব্লাইন্ডনেস, গ্রিন উইকনেস, এরকম এই অর্থে বলা হয়। এই বিদেশি ভাষার এই শব্দগুলো এগুলো ধীরে ধীরে এগুলো ল্যাঙ্গুয়েজে চলে আসছে, হ্যাঁ এগুলো বুঝতে পেরেছো তো? একসময় আমাদের সময় ছিল স্পেসিফিক ওই টার্মটা না জানলে আমাদের যারা টিচার ছিল তারা খেপে যেত, বুঝতে পেরেছো? কারণ যত দিন যাচ্ছে তত পরাধীনতার যে ছায়াটা আস্তে 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 সরে যাচ্ছে, সে যার ফলে এখন অতটা কেউ হয় না। হ্যাঁ আমাদের সময় আরও খারাপ অবস্থা ছিল, এখন তোমরা তো খারাপ অবস্থায় আছো, তখন একদম জঘন্য অবস্থায় ছিল আমরা যখন করেছিলাম। এখন কোনো একটা লাইনে ঢুকে গেলাম না, আমাদের এখানে সুযোগ সুবিধা কম, সুযোগ সুবিধা থাকলে আমি আর MBBS কোর্স কমপ্লিট করতাম না, আমি হয়তো অন্য কিছুতেই থাকতাম। হ্যাঁ এখন সেই সুযোগ নেই বলে তখন আমরা কোনো রকম এই কোর্সটা আমরা পড়েছিলাম, হ্যাঁ কোন কলেজে এগুলো নাম বলা উচিত না। তা এখন এখানে যে চার্টটা দেওয়া আছে, এখানে চার্টে দেওয়া থেকে সেটা বুঝতে পারবে যে সেখানে একটা সংখ্যা সে পড়তে পারে কি না, যদি পড়তে না পারে তাহলে সে কি পড়ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে আছে যে সেখানে কোনো সংখ্যা সাধারণ ভীষণে দেখতে পাবে না, কিন্তু যার কোনো ডিফেক্ট আছে তবে সে বুঝতে পারে। কাজে এখানে এবং এটারও দেখবে কতটা দূরত্বে রাখতে হবে, কতটা ইলুমিনেশন হবে, সেগুলো তোমার অন্যান্য টেস্ট বইয়ে দেওয়া আছে, আইয়ের বইয়ে বা অন্যান্য মানে ক্লিনিক্যাল বইয়ে হাচিসন ম্যাকলিওড এগুলো দেওয়া আছে। অত তোমাদের দরকার হতে পড়বে না, ইচ্ছা হলে দেখে নেবে লাইব্রেরিতে। এখন এখানে তুমি এইগুলো তুমি পড়ে যাবে এবং এখানে নাম্বার দেওয়া আছে, এর ভিতরে হাত দেবে না, এই সাইডে হাত দেবে, কারণ এখানে পরে নোংরা হয়ে যাবে। এই যে তোমার যেমন এখানে যেমন দেওয়া আছে যে এখানে এই যে প্লেট নাম্বার
নাম্বার অফ যে প্লেট এখানে হচ্ছে 18, এখানে নর্মাল পারসন কোনো কিছু পড়তে পারবে না, কিন্তু পারসন উইথ রেড গ্রিন ডেফিসিয়েন্সি সে এখানে 5 পড়বে, 5 পড়বে। তাহলে এখানে 18 যেটা, এটা যদি আমি বার করি এখানে, বাইশ, এটা কত আছে, 21, 23, বুঝতে পারি না। এই যে 18, এই যে যেহেতু মহিলাদের নেচার অব্যাহতি দিয়েছে এটা থেকে, এইসব ডেফিসিয়েন্সি থেকে, এখানে কিছু কিছু বোঝা যাচ্ছে এই দুটোর মধ্যে, এই কোনো সংখ্যা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। এর মধ্যে কেউ কোনো সংখ্যা বুঝতে পারছো? হ্যাঁ, পুরুষদের মধ্যে কেউ কিছু সংখ্যা বুঝতে পারছো? কোনো সংখ্যা আছে এখানে এর মধ্যে? যদি থাকে বলতে পারো, নির্দ্বিধায় বলতে পারো। এই যে দেখো, বুঝতে পারছো? কোনো সংখ্যা বোঝা যাচ্ছে এখানে? বোঝা যাচ্ছে না। কিন্তু যাদের এই ডিফেক্ট আছে, পারসন উইথ রেড গ্রিন ডেফিসিয়েন্সি, সেটা হ্যাঁ 18-এর ক্ষেত্রে সে 5 পড়বে, 19-এর ক্ষেত্রে 2 পড়বে। তখন এটা সে মিলিয়ে দেখবে, তার মানে তুমি স্যাঙ্গুইন হলে যে তার কিছু ডিফেক্ট আছে, থাকতে পারে। এই জন্য চারটা সবটা করে যেতে হবে, করে যাওয়ার পরে তারপরে এরকম হয়েছে। কোনো জায়গায় আমার মনে আছে যে এরকম ক্লাস হচ্ছে, তো একজন আমাকে বলছে, স্যার আমি পড়তে পারছি না। তখন এই পুরোটা চার্টটা আমি করলাম, করে দেখলাম যে কিছু উইকনেস আছে। গ্রিন উইকনেসটা কমন তারও ছিল। তাই আমি বললাম তুমি একটু আই আউটডোর একটু দেখে নাও, তুমি কিছু না। তাও একটা আমার ডিউটি ছিল সেখানে এটা ডিটেক্ট করতে হবে, তাহলে তুমি ডায়াগনোসিসে পৌঁছাতে পারবে না। আর কতগুলো আছে যেটা কালার ব্লাইন্ড লোকও দেখতে পারবে। যেমন এই যে প্রথমটা যেটা শুরু করেছে, এই যে এইটা হচ্ছে, এটা সবাই বুঝতে পারছে। এই যে এটা 12, এবং এখানে এই যে 1 নম্বরে যে 12, নর্মাল পারসন 12, পারসন উইথ রেড গ্রিন ডেফিসিয়েন্সি 12 পড়বে, পারসন উইথ যে টোটাল কালার ব্লাইন্ডনেস অ্যান্ড উইকনেস, টোটাল কালার ব্লাইন্ডনেস, অনেকে আছে কোনো কালারই বুঝতে পারে না, খুব রেয়ার, কিন্তু তারাও এখানে 12টা পড়তে পারবে। এই কন্ট্রাস্টে এরকমভাবে করা আছে। এটা বলে সিউডো আইসোক্রোমাটিক প্লেটস। এটা সবাই এটা বুঝতে পারবে। হ্যাঁ, তারপরে এখানে মানে এই জন্য প্রথমেই তার এরপর থেকে সাম্যবাদ ঘুচে গেছে। সাম্যবাদের জন্য প্রথম দিয়ে শুরু করে, তারপরে অসাম্যবাদে চলে যায় পৃথিবীটা। তারপর থেকেই তোমার উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সাম্যবাদ সবাই সমান বলে শুরু হয়, কিন্তু তারা দেখা যাচ্ছে যে তারপরে উল্টো পাল্টা হয়ে যায়। তারপরে তোমার 2 নম্বরে যেটা দিয়েছে, এটা যে নর্মাল পারসন, এটা 8 পড়বে। এই যে নর্মাল রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস 3 পড়বে। এই যে হ্যাঁ, এটা কত লেখা আছে এটা? হ্যাঁ 8। হ্যাঁ, আর যা রেড গ্রিন যার ডেফিসিয়েন্সি আছে সে 3 পড়বে। আর টোটাল কালার ব্লাইন্ডনেস সেখানে কিছু পড়তেই পারবে না। বুঝতে পেরেছো? তাই বলে কি তাদের ভিজুয়াল অ্যাকুইটি খুব কম হবে না? তারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা যেরকম সেরকম দেখছে, সেরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একটু গ্রে এরকম দেখছে, তাদের কিছু অসুবিধা কিছু নেই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেটা দেখছে। হ্যাঁ, মানে তোমার এখানে 3 জাতীয় কোণ রয়েছে। হ্যাঁ, প্রাইমারি কালার বলে। প্রাইমারি কালার, এগুলো মিশ্রিত হয়ে সেকেন্ড কালার, মানে যে কোনো কালার পাওয়া যায়। ইভেন এক্সট্রা তোমার স্পেকট্রাল কালার পার্পল তাও পাওয়া যায়। রেড, গ্রিন আর ব্লু, এই 3টা হচ্ছে প্রাইমারি কালার, এবং সেটা রিলেটিভ স্টিমুলেশন দিয়ে মাঝখানে সবগুলোই পাওয়া যায়। বুঝতে পেরেছো? এর জন্য যত রকমের হাজার কালার সেখানে কন্ট্রাস্ট করা যাচ্ছে এটা দিয়ে। যেমন সত্য রজতম 3 গুণ আছে মানুষের, সেই 3 গুণ মিশ্রিত হয়ে নানা রকমের লোক, দেবতা থেকে দানব, সব রকম পাওয়া যাচ্ছে। সেই রকম এক্ষেত্রেও 3টাই ভাগ আছে। হ্যাঁ, রেড গ্রিন, এটা যে প্রাইমারি কালার, এই প্রাইমারি কালারগুলোকে মিক্স করে সব রকম পাওয়া যায়, সব রকম কালার পাওয়া যায়। বুঝতে পারছো তো? এবং টেস্ট করার জন্য এটা সিউডো আইসোক্রোমাটিক প্লেটস। তাহলে এটা এরকমভাবে রাখা আছে যেন এটা মানে সমান মনে হচ্ছে, কিন্তু একটু অসমান রয়েছে। অসমান রয়েছে, এবং তার ফলে তোমার এখানে যেমন তারপরটা যেমন আছে এখানে, ওই যে 4-5-এ কি লেখা আছে,
এই যে এখানে এই যে এখানে কত লেখা আছে এটা দাদা, হ্যাঁ লাইট পাওয়া যাচ্ছে তো, হ্যাঁ 29 লেখা আছে। তারপরে এখানে 4 নম্বরে আছে নর্মাল পার্সন 29, পার্সন উইথ রেড গ্রিন ডেফিসিয়েন্সি এখানে 70 পড়বে, 70 পড়বে, বুঝতে পেরেছ? হ্যাঁ, আর টোটাল কালার ব্লাইন্ডনেস বা উইকনেস থাকলে কিছুই পড়তে পারবে না। কাজেই তার মানে এই সবগুলো করে যাওয়ার পরে তুমি একটা স্থির সিদ্ধান্তে আসতে পারবে। হ্যাঁ, এটা এরকমভাবে এই হচ্ছে, এইভাবে তোমার এগুলো করতে হবে, এটা বুঝতে পারছো? এছাড়াও অন্যান্য উল টেস্ট আছে, দেখবে যারা উল বিক্রি করে কত রকম উলের পেটি নিয়ে বসে থাকে, যার নর্মাল কালার আছে সে একটা তুললো, আরেকজনকে বললো যে তুমি ঠিক এই রঙের একটা তোলো, যদি তার উইকনেস থাকে তাহলে দেখবে তুমি যে লালটা তুলেছো তার থেকে সে ডিপ কালার তুলছে, তার মানে তার উইকনেস রয়েছে। আর যদি নর্মাল থাকে তাহলে তুমি যেটা তুলেছো সঙ্গে সঙ্গে সেরকমই তুলবে। ফর্মুলা যেটা যে উল টেস্ট করা হয়, অথবা ছোট জায়গা দিয়ে তোমার একটা আলোটা ফেলা হয়, মানে বিশেষ করে যারা ড্রাইভিং বা এগুলো করতে সেখানে ছোট জায়গা দিয়ে আলোটা ফেলা হয়, যাতে আর কি সেখানে বোঝা যায় যে গ্রিন না রেড সে ঠিক বলতে পারে। এই জন্য ড্রাইভিংয়ের সময় এটা কালার এটা খুব দরকার আছে, সেখান থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, সেই জন্য, বুঝতে পেরেছো? এই হচ্ছে তোমার এইগুলো। আর এছাড়া অপথ্যালমোস্কোপি করে তুমি সেটা বুঝতে পারো, এর জন্য অপথ্যালমোস্কোপিটাও কোনো অসুবিধা কিছু নেই, ওটা তোমার শেখানো উচিত MBBS কোর্সে। এবারে মানে ওটা ঠিকভাবে আলোটা ফেললে মোটামুটি তুমি এখানে বুঝতে পারবে। তুমি যদি কোনো ডাইলেটার নাও দাও তাহলে পরে ঠিক মতো তুমি পজিশনে রাখো, তুমি অন্তত তার এটা অপটিক নার্ভ হেড এবং তার আশপাশ অংশটা তুমি দেখতে পারবে, এবং সেটা এবং অ্যাবনর্মালিটি মোটামুটি বুঝতে পারবে। এটা MBBS কোর্সে এটা শিখিয়ে দেওয়া উচিত। কিন্তু আমাদের সময় এগুলো পড়াশোনা ব্যাপার খুব কম ছিল, বুঝতে পেরেছো? এই ফিজিওলজির ক্ষেত্রে তো মানে কিছু বলারই নেই। কাজেই এটা তোমাদের হলে এবার তোমাদের নিজেদের পরীক্ষাটা করতে হবে। হ্যাঁ, আর ওইখানে তোমার এটা রয়েছে যে ওই ঘরে একটা কাচের ইসের মধ্যে একটা বিকারের মধ্যে এইগুলো রয়েছে, কোনো ঘ্রাণের কিছু তুলো আছে ওই ঘরে আছে, তাহলে একজনকে নিয়ে আসো তো, আমি একটু একজনকে টেস্ট করে দেখিয়ে দিই, তাহলে সবারই একটা অভ্যাস হয়ে যাবে। ওই ঘর থেকে নিয়ে আসো, কি করে ঘ্রাণের পরীক্ষাটা করতে হয়, বুঝতে পেরেছো? এরপর নিজেরা দুজন করে ভাগ হয়ে এটা একটু পরীক্ষা করবে, অনেক টাইম আছে, 12:15, তোমাদের খাওয়াতেও তোমাদের 1:30 2টো অবধি দেবে, তাহলে পরীক্ষাটা করে যাবে, কনফ্রন্টেশন পেরিমেট্রিটা করে যাবে। হ্যাঁ, হ্যাঁ কি এই তোমার কত রোল তোমার? হ্যাঁ হ্যাঁ, এখানে আসো, এখানে বসো, বসো, কারণ সবাই দেখতে পাবে যে কিভাবে করা হয়। হ্যাঁ, এই বসো বসো। এই যে যেখানে হিস্ট্রি, এই যে হিস্ট্রি রিলেটেড টু অলফ্যাক্টরি নার্ভ, এটা হচ্ছে ঘ্রাণের ব্যাপার, বুঝতে পেরেছো? হ্যাঁ, অলফ্যাক্টরি এপিথেলিয়াম আছে, এটা হচ্ছে যে তোমার রুফে এবং মাঝখানে যে ন্যারাল সেপ্টামের আপার পার্টে সেই জায়গায় সেটা অলফ্যাক্টরি এপিথেলিয়াম বলে, এবং সেখানে অলফ্যাক্টরি রিসেপ্টর থাকে এবং যার সাহায্যে আমরা ঘ্রাণটা পাই। এর অ্যাফারেন্ট ফাইবারগুলো ক্রিপিফর্ম প্লেট অফ দ্য এথময়েড বোনের মধ্যে দিয়ে যায়, সেখানে অলফ্যাক্টরি বাল্বে শেষ হয়। তারপরে অলফ্যাক্টরি স্টায়া আছে, সেটা গিয়ে রাইট ল্যাটারাল মিডিয়াল এসব ব্রাঞ্চ আছে, সেগুলো গিয়ে সেটা তোমার অলফ্যাক্টরি কর্টেক্সে যায়। আনকাস, প্যারাহিপোক্যাম্পাল, জাইরাস এই সমস্ত অংশ আছে, এবং এটা থ্যালামাস দিয়ে সরাসরি যায় না, থ্যালামাসের সঙ্গে যোগ আছে, কিন্তু অন্যান্য সেন্সেশন যেমন সবটাই থ্যালামাস দিয়ে যাবে, এই ক্ষেত্রে তা হয় না, সরাসরি চলে যায় ফোরব্রেনে, বুঝতে পেরেছো? সেই ঘ্রাণ থেকে অনেক কিছু বোঝা যায়, এবং ঘ্রাণের মূল্য প্রচুর আছে, কারণ এই সেন্সেশনের প্রচুর মূল্য আছে। কি করে বোঝা যায়? দেবে কোনো একটা জায়গায় কোনো একটা অপরাধ সংঘটিত হলে, দেবে খুন খারাপি কিছু একটা হয়েছে, দেবে তখন জনগণ বলে, পুলিশকে বলে আপনাদের দিয়ে হবে না, আপনারা কুকুর আনুন। হ্যাঁ, পুলিশ কুকুর নিয়ে আসবে, হ্যাঁ হ্যাঁ, ব্লাড হাউন্ড, গ্রেহাউন্ড কুকুর নিয়ে আসবে। কুকুরের হচ্ছে ম্যাক্রোসোমাটিক অ্যানিমাল, এবং এরা অনেকটা, এদের অনেক বড় এরিয়া আছে, এবং এরা ঘ্রাণ খুব সহজেই বুঝতে পারে। হ্যাঁ, এই জন্য বলে না, ঘ্রাণ দিয়ে পশু বুঝতে পারে। ঘ্রাণ পশ্যন্তি পশ্যা, হ্যাঁ হ্যাঁ, দেহ পশ্যতি পণ্ডিতা, আর ভূতে পশ্যন্তি বর্বরা। তার মানে হচ্ছে পশু ঘ্রাণ দিয়ে বুঝতে পারে।
আর বিদ্যান লোকেরা ধ্যান করে বুঝতে পারে জিনিসটা, কোনো কিছু পড়ে বোঝার ক্ষমতা যাদের আছে তারা হচ্ছে পণ্ডিত। আর ভূতে পশ্যন্তি বর্বরা, ঘটনা ঘটে যাওয়ার পরে যারা বোধ হয় তারা হচ্ছে বর্বর। মূর্খদের ঘটনা ঘটে যাওয়ার পরে দেখবে অনেক বিবেচনার সময় লোক বলে তুমি কাজটা করো না, এই শেয়ারে এত টাকা লাগিও না, ক্ষতি হতে পারে। যেহেতু তার না এটাতে হবে লাভ, তারপর দেখা গেলো ক্ষতি হলো, তখন বলছে না আপনি ঠিকই বলেছিলেন, আমার অনেকগুলো টাকা নষ্ট হলো। বুঝতে পেরেছে তো? সেরকম ভূতে পশ্যন্তি বর্বরা। এই জন্য কি এই কাজে এটার মূল্য কম নয়। এবং অনেক জায়গায় অনেক এরকম ক্রিমিনাল ডিটেকশন হয়েছে এই জন্য। এই যে ব্লাড হাউন্ড আছে, সে মৃতদেহের গন্ধ পেতে পারে, কাজে অনেক সময় হয়তো খুন করে গুম করে রেখে দিয়েছে কোনো অপরাধী, হয়েছে যে আর কেউ বুঝতে পারবে না, কিন্তু কুকুর কিন্তু ঠিক খুঁজে বার করেছে যে কোন জায়গায় আছে, তারপর সেই জায়গায় খনন করে বডি পেয়েছে। হ্যাঁ, তারপরে নানা রকমভাবে তাকে করা গেছে, ইমপ্লিকেট করা গেছে। হ্যাঁ, এই কাজেই এর ঘ্রাণের মূল্য প্রচুর। হিস্ট্রির মধ্যে এখানে কি দিয়েছে, হোয়েদার দেয়ার ইজ নো সেন্সেশন অফ স্মেল। তোমার কি ঘ্রাণ পাও না? পাও তো? হ্যাঁ, যাও। এখানে যখন আসবে তখন বলছে না ঘ্রাণ পাই না। হ্যাঁ, এখানে তারপরে হচ্ছে যে হোয়েদার দেয়ার ইজ এক্সেসিভ সেন্সেশন অফ স্মেল, অতিরিক্ত ঘ্রাণে কিছু ইয়ে হয়, অনেক আছে খুব সেন্সিটিভ, দেখবে অনেকে খুব সেন্সিটিভ টু স্মেল। হ্যাঁ, যেমন এখানে তোমরা বসে আছো অ্যানাটমি ডিপার্টমেন্টে, ওখানে তো সুগন্ধের জায়গা, সেখানে দেখবে আমি যেমন তো দূরত্ব বজায় রাখি অ্যানাটমি থেকে, কিন্তু যারা ওখানে বসে আছে তাদের বেশ সহ্য হয়ে গেছে। এবং এটা হচ্ছে অ্যাডাপ্টেশন। তাহলে কাজ করছে কী করে, ম্যাথডরা কাজ করছে কী করে, আর অ্যানাটমি ডিপার্টমেন্টে তুমি পরে চাকরি করবে কী করে? তা ওখানে দেখবে তোমার চেষ্টা করতে হবে না, অ্যাডাপ্টেশন হয়ে গেছে, ওখানে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে এরকম। ওইটাকে তার মানে আর কোনো কেউ আছে খুব বেশি সেন্সিটিভ এটা হয়, বেশ করে হাইপো অ্যাড্রেনালিজম যদি হয় তাহলে পরে সেটা হয় অ্যাডিসনস ডিজিজ, তারা মোর সেন্সিটিভ টু স্মেল হয়। এখানে ক্লোরাইডের আয়নের কিছু ব্যাপার আছে, সেটা তোমার ওই থিওরি বইতে সেটা ব্যাপার আছে। তারপরে হচ্ছে হোয়েদার দেয়ার ইজ ডিস্টর্টেড সেন্স অফ স্মেল, প্যারোসমিয়া, মানে সুগন্ধেরা দুর্গন্ধ বা দুর্গন্ধেরা সুগন্ধে এরকম হতে পারে, প্যারোসমিয়া। তারপরে হচ্ছে হোয়েদার স্মেল ইজ ফেল্ড হোয়েন দেয়ার ইজ নো স্মেল, অলফ্যাক্টরি হ্যালুসিনেশন, যেখানে গন্ধ নেই অথচ সে গন্ধ পাচ্ছে। বুঝতে পেরেছো? এবং সেটা কোথায় হতে পারে, কোনো ক্ষেত্রে কমন সেন্স অফ অ্যানোসমিয়া। তারপরে যে হ্যালুসিনেশন, এটা হচ্ছে কমন সেন্স অফ অ্যানোসমিয়া ইজ নেজাল ক্যাটার। নেজাল ক্যাটার মানে হচ্ছে কমন কোড, নাক দিয়ে জল পড়ে, অভিজ্ঞতা সবারই আছে না? জ্বর দেখবে একটু জ্বর হচ্ছে, মাথা ব্যথা, তারপর দেখবে নাক দিয়ে সমানে জল পড়ছে, যে মানে রুমাল নিলে পরে একটু পরে পরে আরেকটা নতুন রুমাল দরকার পড়ছে। সেই সময় দু একদিন সোসাইটিতে মেশা যায় না। হ্যাঁ, দু চারটে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ বা এগুলো ট্যাবলেট খেলে বা চোখে বা নাকে একটু ড্রপ টপ দিয়ে তবে হয়তো থাকতে হয়, এক দুই দিন পরে সেরে যায়, এবং হাইলি ইনফেকশাস, সব জায়গায় ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে কমন কোড। এবং ওই সময় ঘ্রাণ পাওয়া যায় না, ঘ্রাণ না পেলে পরে স্বাদও সেরকম হয় না। বুঝতে পেরেছো? শুধু টেস্ট নয়, তার সঙ্গে যে ঘ্রাণটা সমস্ত মিলিয়ে স্বাদটা সেরকম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তারপর সেখানে স্বাদটা সেরকমই হবে না, ফ্লেভারটা সেরকম পাওয়া যাবে না। হ্যাঁ, ওটা কেটে যাওয়ার পরে তবে আবার স্বাদটা সেরকম ফিরে আসবে। বুঝতে পেরেছো? নেজাল ক্যাটার বলেছে, অকার্স ইন কমন কোল্ড, অলফ্যাক্টরি দিস। তারপর আর কি দিয়েছে, হ্যাঁ, হ্যালুসিনেশন অকার্স অ্যাজ এ প্রিমনিটরি স্টেজ অফ এপিলেপসি অফ সার্টেন ভ্যারাইটিস। এই যে কোনো একটা গন্ধ যেখানে নেই সে যখন পাচ্ছে হ্যালুসিনেশন, তারপরেই দেখা যাচ্ছে এপিলেপটিফর্ম কনভার্সন হতে পারে, খিচুনি হতে পারে, এবং সে সতর্ক হয়ে যায়, এটা একটা প্রিমনিটরি সাইন। এবং সেক্ষেত্রে রুগী জানে যে এই গন্ধ যখনই পাবো তখন সে সাবধান হয়ে যায়। হ্যাঁ, যে যার ফলে তার আসতে পারে, মানে একটা এপিসোড হতে পারে, কনভার্সনের এপিসোড হতে পারে। অবজেক্টস রিকোয়ার্ড ফর টেস্টিং আর টর্চ, ভায়ার্স অফ লিকুইডস অ্যান্ড কটন। এখন তোমাদের কাছে এখন টর্চ এখানে যদি না থাকে, তোমাদের মোবাইলের টর্চ আছে, সেটা দিয়ে দেখা যাবে। হ্যাঁ, মোবাইলের টর্চ সেটা দিয়ে দেখা যাবে। তাই এটা করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে, যে মনে করো টর্চটা দিয়ে তোমরা পরে দেখবে, আমি টর্চ দিয়ে কী করে, তো প্রথমে হচ্ছে কি, এখন যদি তোমার ব্লক থাকে, মনে করো একজন লোকের কমন কোল্ড হয়েছে, তাহলে সেই দিন তার টেস্টটা করবে না, তুমি বলবে আপনি 7 দিন বাদে আসুন। যখন সেটা সেরে যাবে তখন অলরেডি যদি ব্লক থাকে, তাহলে পরে তুমি সেখানে টেস্ট করে নার্ভের কী পরীক্ষা পাবে, সেই টেস্টের কোনো মূল্য নেই। এর জন্য এই প্রথমে আগে নিন থাকে পলিপ বলে। হ্যাঁ, বা অমনি যদি ন্যাচারাল যদি অবস্ট্রাকশন থাকে, তাহলে তুমি সেখানে এমনিতেই কম পাবে। এর জন্য প্রথমে ইন্সপেক্ট করে নিতে হয়। ইন্সপেক্ট করে নিতে হলে পরে তুমি যে বল অব দি নোজ এভাবে ধরলাম, দিয়ে এই টর্চ দিয়ে
এখানে তুমি আমি দেখবো যে এখানে দুপাশের মিউকাস মেমব্রেনের কি অবস্থা, সেখান থেকে কোনো ডিসচার্জ আছে কিনা, আর এখানে যে সেপ্টামটা রয়েছে সেটা যথাযথভাবে আছে কিনা, কোনো দিকে ডিবেট হয়েছে কিনা সেটা দেখে নিতে হবে। এটা দেখে নিলাম, দেখার পরে কি করতে হবে, তাকে বলতে হবে আপনি সেখানে চোখ বন্ধ করবে, চোখ বন্ধ করে তারপর সেটা তারপরে একটা নেয়ার্স বন্ধ করবে, আমি দূর থেকে নিয়ে আসবো, তুমি নেবে স্নিপ করবে, শুনবে, হ্যাঁ তুমি, হ্যাঁ চোখটা বন্ধ করো, হ্যাঁ এক সাইডে নাকটা বন্ধ করো, হ্যাঁ এবার দূর থেকে নিয়ে আসছি, কাছাকাছি যখন নিয়ে আসবো তখন তুমি তুমি তো বুঝতে পারো, তুমি ই করবে, স্নিপ করো, নাও, হ্যাঁ করো, নাও শোকো, গন্ধ পাচ্ছ কিছু, হ্যাঁ পাচ্ছ, এই আবার ওই নাকটা বন্ধ রাখো, চোখ বন্ধ রাখো, কাছাকাছি এখন নিয়ে যাচ্ছি, হ্যাঁ স্নিপ করো করো, গন্ধ পাচ্ছ, হ্যাঁ তারপরে যে প্রথমে দাঁড়িয়ে দেখবে দুপাশে গন্ধ পেয়েছো, হ্যাঁ গন্ধের প্রকৃতি কিরকম, হ্যাঁ তেলের, হ্যাঁ সুগন্ধ পাওয়া গেছে, বুঝতে পেরেছো, হ্যাঁ দুপাশে সমান সমান মনে হয়েছে, হ্যাঁ এটা হচ্ছে, তার মানে এইভাবে তো পরীক্ষা করতে হবে। হ্যাঁ এই যে এখানে, এই যে এখানে তোমার টেস্টটা আমি পড়ে দিচ্ছি, এই টেস্টটা পড়ে দেখছি, এই টেস্ট, এই যে অল্প লেখা আছে বলে এটা আমি একদম পড়েই দিচ্ছি। এটা যে প্রথমে ইন্সপেকশন, the thumb is placed on the ball of the nose and the external nares are inspected for any nasal catarrh or deviation of the septum. তারপর যে টেস্ট, ক্লাসিক্যাল অবজেক্টস লাইক উইন্টারগ্রিন ক্লোভ অয়েল, লবঙ্গের তেল or tincture of asafoetida তোমার মে বি ইউজড, তোমার এই যে however for the sake of convenience common objects like toothpaste, scented soap etc may be used as alternatives. যেমন এখানে কোনো সুগন্ধ সেরকম ছিল না বলে আমি তোমাদের যে সাহায্য করে ওনাকে বললাম, তা উনি এরকম সুগন্ধি তেল দিয়ে তোমাদের জন্য করে দিয়েছে। হ্যাঁ তোমরা যেমন ওখানে অ্যানাটমি ডিপার্টমেন্টে ফরমালিনের গন্ধ পাও না, কিন্তু ফরমালিনের ঝাঁঝালো পদার্থ, হ্যাঁ সেটা অ্যাভয়েড করা উচিত, কারণ কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ দিয়ে যাচ্ছে, হ্যাঁ কিন্তু তার সঙ্গে গন্ধ মিশ্রিত আছে, কাজে সেই জন্য পিওর টেস্ট করতে হবে, আমার একটা নার্ভকে টেস্ট করতে হবে, এই জন্য ফুলের গন্ধ হলে পরে সেখানে ভালো বুঝতে পারবে। এই যে ক্লাসিক্যাল অবজেক্টস উইথ পাঞ্জেন্ট অর্ডার, যেমন অ্যামোনিয়া, তারপর ক্লোরিন, তারপর ফরমালিন, এগুলো না করতেই বলেছে। এই অবজেক্টস উইথ পাঞ্জেন্ট অর্ডার মাস্ট বি অ্যাভয়েডেড বিকজ দে স্টিমুলেট ট্রাইজেমিনাল নার্ভ অ্যান্ড স্মেল ইজ ফেল্ট ইভেন ইফ দি অলফ্যাক্টরি নার্ভ ইজ ড্যামেজড। কাজে সেরকম যদি দেওয়া যায়, যে ঝাঁসটা আসছে সেটা অলফ্যাক্টরি নার্ভের জন্য আসছে, ইট ইজ এ ফর্ম অফ পেইন সেন্সেশন, সে ঝাঁসটা পেয়েই বলবে গন্ধ পেয়েছি, কিন্তু প্রকৃত যে গন্ধ সেটা সে বুঝতে পারেনি, কাজে তুমি তো কনফিউজড হয়ে যাবে তো জিনিসটা, বুঝতে পারছো তো, সেই জন্য এইগুলো ব্যবহার করবে না। এই জন্য যেটাতে পিওর শুধুমাত্র ইসেকে স্টিমুলেট করতে পারবে অলফ্যাক্টরি রিসেপ্টরকে, সেরকমই নিতে হবে। ওয়ার্ডে সাবান এরকম সবসময় পাওয়া যাবে, হ্যাঁ আর কারোর কাছে সেন্ট অনেকের কাছেই থাকে, সেন্ট দিয়ে পরীক্ষা করা যাবে। তারপরে হচ্ছে কি মেথড, আই শুড বি ক্লোজড, তারপরে হচ্ছে সেখানে হচ্ছে ওয়ান নস্ট্রিল ইজ ক্লোজড অ্যাট এ টাইম, যেটা আমি করেছি। This substance is to be gently snipped and with the other nostril. The subject will now tell about the presence মানে হচ্ছে গন্ধ আছে কি না, তারপরে ক্যারেক্টার কীরকম গন্ধ আছে, অ্যান্ড আইডেন্টিটি অফ দি স্মেল, সেটা যদি বুঝতে পারে ভালো, যেমন তেলের সুগন্ধ পেয়েছে, হ্যাঁ সেই কেশ তেলের সুগন্ধ পেয়েছে, কাজেই সেক্ষেত্রে কাজেই এটা তোমার এবার নিজেরা এটা প্র্যাকটিস করে নেবে 2-1 বার, কারণ যখন পরীক্ষায় আসবে ওই সময় নার্ভাস হয়ে কিছু কিছু পয়েন্ট তুমি ভুল হবে, হয়তো চোখ বন্ধ করতে বললে না, হ্যাঁ এই করে তাদের তোমার নাম্বার কম হবে, সেই জন্য এটা তোমার করতে হবে। আর তুমি দেখবে এরই যে এনারই যে এটা রয়েছে থিওরি পার্টে, সেখানে আরও দেওয়া আছে কী করে ই আছে, রিসেপ্টর কোথায় থাকে, কেন ডিফারেন্ট স্মেল পাওয়া যায়, হ্যাঁ এইগুলো সবগুলো এগুলো, এবং সেখানে জটিলতাও আছে, ছোট জায়গা থেকে কিভাবে এত রকম ধরনের স্মেল পাওয়া যায়, বুঝতে পেরেছো। ওখানে গ্লোমেরুলি আছে, অলফ্যাক্টরি গ্লোমেরুলি আছে, গ্লোমেরুলি ওই যে প্রতিটা লোবের মধ্যে গ্লোমেরুলি আছে, ভিন্ন ভিন্ন গ্লোমেরুলি ভিন্ন ভিন্ন স্মেলের ক্ষেত্রে স্পেসিফিক আছে, বুঝতে পারছো তো, এবং সেইগুলো সে ই করছে, যে এই যে অলফ্যাক্টরি মিউকাস মেমব্রেন যেটা আছে সেটার এরিয়া খুব বড় না হলেও সেটাকে নানা রকমভাবে ভাগ করা যায়, জিওমেট্রিক্যালি নানা রকমভাবে ভাগ করা যায়, এবং ভিন্ন ভিন্ন স্মেল তার ভিন্ন ভিন্ন জায়গাটায় তা স্টিমুলেট করছে, তারপরে সেখান থেকে যে গ্লোমেরুলো হচ্ছে সেই গ্লোমেরুলোগুলো সেটা পাচ্ছে,
এবং যার ফলেই এত ধরনের গন্ধ পাওয়া যাচ্ছে বুঝতে পারছি তো? সিম্পল স্ট্রাকচার সে কত সুন্দরভাবে সে করে দিচ্ছে। যেমন শিশু যখন জন্মায় পড়েছিল ওই জায়গায়, যখন জন্মায় তখন গন্ধ দিয়ে মাকে চিনতে পারে প্রথম। এইটা হচ্ছে তোমার হচ্ছে এটা, এবার তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করে নাও। হ্যাঁ, ওইটা একজনকে পড়াও আর দুজন করে বসে এই টেস্ট করে নাও। 12:30 বাজে, 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, কনফ্রন্টেশন পেরিমিট্রিটা প্র্যাকটিস করে নাও। কারণ এর পরের দিন অন্য জিনিস হবে। হ্যাঁ, সেজন্য প্র্যাকটিসটা করে নাও, তারপরে তো রিভিশন হবে। হ্যাঁ, যাও তোমরা এখন দুজন করে বসে ওই কনফ্রন্টেশন পেরিমেট্রি এইগুলো করে নাও, আর ওইটা পাঠ করা। হ্যাঁ, ওইটা একজনকে পড়াও যে কীভাবে সেখানে। হ্যাঁ।